তো আসসালামু আলাইকুম। প্রথমে এক এক মিনিটে একটা বলি। সেটা হলো, গত যে আমরা একটা রোড ম্যাপ তৈরি করেছি, আমি তোমাদের কাছে খুব বিনীতভাবে অনুরোধ করতে চাই। পৃথিবীর আহ, আর কোনো খোঁজ খবর তোমাদের নেওয়ার দরকার নেই। ঠিক একটা নির্দিষ্ট কাঠামোতে আমরা সেপ্টেম্বরের মধ্যে আমরা আমাদের প্রস্তুতিটা কোথাও চাই ইনশাল্লাহ। এই টার্গেটে পরীক্ষা যখনই হোক। ঠিক করে বলতেছে, ওকে। আমরা এই এর মধ্যেই যেমন আমরা যেই টাইম ফ্রেমের মধ্যে যা যা শেষ করার কথা ছিল, ঠিক আমি বিশেষভাবে তোমাদের কাছে অনুনয় করি, এইভাবেই টার্গেট রাখো। আমরা আমরা মেধা তালিকায় 200 জনের মধ্যে থাকতে চাই অন্তত পক্ষে। আর পত্রপত্রিকার দিকে ঢুকো না, ফেসবুকে ঢুকো না, আল্লাহর হস্তে মোবাইল ফোনটা এবার রেখে দাও। অনেক বিপ্লব হয়েছে, এখন আমি নিজের ভাগ্য পরিবর্তন করতে চাই। মনে করবে আমি আমার ভাগ্যের নির্মাতা। তো এই কথা বললে আমরা থিমেটিক কোশ্চেনটা ইয়ে করি। ক্লাসটা যদি কেউ না বুঝো, পরবর্তীতে আবার রেকর্ড করে রেখো, কিন্তু মনোযোগ দিয়ে শুনে আমাদের কিছু কুটু কৌশল এখানে ব্যবহার করবো, কিভাবে ইয়ে করতে চাই, কিভাবে ইয়ে করতে পারি। আচ্ছা, প্রথম থিমেটিক কোশ্চেনের প্রথমে আমি বলতে চাই, ধরো এই ধরনের প্রশ্ন আমরা কোথায় পেয়েছি, আমি পুরো নোট সুন্দর করে নোট করে দেবো, তোমরা যেন পরীক্ষার আগের রাতে দেখে দিতে পারো। এই ধরনের প্রশ্নের প্রাথমিক ধারণা, এই ধরনের প্রশ্নের প্রাথমিক ধারণা আমরা কোথায় পেয়েছি আগে বলো। প্রাথমিক ধারণা আমরা, স্যার ইংলিশ ফার্স্ট পার্টি পড়তো। হ্যাঁ, একাডেমিক স্তরে এসএসসি এবং এইচএসসি তে পেয়েছিলাম, কথা সত্য কিনা? এসএসসি এইচএসসি তে পেয়েছিলাম, তাই না? অত- অতএব এই জি অংশটা, স্যার। এই অংশটি মূলত বলো, এই অংশ কিসের অন্তর্ভুক্ত? চারটা স্কিল আছে তো, রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, কোনটার অন্তর্ভুক্ত? বলো কোন স্কিলের? স্যার রিডিং। স্যার রিডিং। রিডিং স্যার স্কিলের রিডিং অন্তর্ভুক্ত। স্কিল। ল্যাঙ্গুয়েজ অ্যাচিভ করার জন্য স্কিল কয়টা? চারটা স্যার। স্যার চারটা। চারটা, কি কি? রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং। এক নম্বরে কি, প্রথমটা কি? প্রথম লিসেনিং। স্কিলের নাম কি? লিসেনিং, হ্যাঁ, লিসেনিং, লিসেনিং মনে স্যার। রাখবা, এই যে আমরা জন্ম হওয়ার পরে প্রথমে কি কাজ করছি বলো, প্রথমে একটা বছর ধৈর্য ধরে কি করছি বলো? শুনছি স্যার। লিসেনিং শুনছি করছে। স্যার। Listening। এই যে ধৈর্য ধরে প্রথমে লিসেনিং, তারপরে দ্বিতীয় নম্বরে কি শুরু হয়েছে বলো? স্পিকিং। এই যে কথাবার্তা যে স্পিকিং। শুরু হয়েছে, আর আর কোনো শেষ নাই, তাই না? স্পিকিং। 3 নম্বরে রিডিং। এরপরে আমরা পড়তে শিখছি, তাই না? আর ইয়ে দিয়ে আম পদা জোড়া জোড়া, তাই না, রিডিং। তারপরে রাইটিং স্যার। রাইটিং, 4 স্কিল। তো LSRW বলা হয়, মনে রাখে, এটা কিন্তু সিরিয়ালটা ভুলো না। তোমার একটা কথা বলে রাখি, আমাদের একাডেমিক স্তরের সবচেয়ে হতাশার বিষয় তোমার বলে রাখি, আমরা যে দুইটাতে গুরুত্ব দেওয়ার কথা ওই দুইটাতে না দিয়া আমরা যে দুইটাতে গুরুত্ব কম দিলেও চলে, ওইটাতে দিচ্ছি। কোন দুইটাতে গুরুত্ব বেশি দেওয়ার কথা বলো একাডেমিক স্তরে? দক্ষ মানব সম্পদের জন্য কোন দুইটা দরকার আগে বলো? লিসেনিং আর স্পিকিং স্যার। লিসেনিং আর স্পিকিং। আমরা দেখো এই মানে 16 বছর হয়ে গেছে, এই দুইটা ছাড়া বাকিগুলো প্র্যাকটিস করতেছি। আর দক্ষ মানব সম্পদ তুমি কেমন তৈরি করবো বলো? একজন লোক ধরো, উনি পড়তেও তেমন জানে না, পড়তে জানে টুকটাক, মানে রাইটিং, কিন্তু উনি হি ইজ ফ্লুয়েন্ট স্পিকার, আর উনি একজন ইয়ার সাথে যা বলে তা তিনি বুঝেন। তাহলে কি তার এই দুইটা দরকার আছে আপাতত বলো? না দেখো স্যার। আমরা না নো স্যার, এটা স্যার। আমাদের দরকার নেই। এনসিটিভিতে স্যার, গৌতম স্যার একটা কথা বলছিল যে ধরে এসএসসি পর্যায়ের পাঠদানটা করার কথা ছিল এই দুইটা বিষয় পড়াইলেই হতো। যে একজন বাংলাদেশের এসএসসির একজন স্টুডেন্ট, সে বিবিসি তে যা যা বলে সে তা তা বুঝে, আর সে একজন যে কোনো নেটিভ স্পিকারের সাথে কথা বলতে পারে। এটাই তার এসএসসি পর্যন্ত জ্ঞান, এটাই দরকার ছিল, আর বাকিগুলো আপার লেভেলে দরকার ছিল।
দুর্ভাগ্য, কে কথা কার, কে শুনে কার কথা। অথচ আমরা দেখবো যে একদম পুরো ইউনিভার্সিটি মানে বিসিএস পরীক্ষায় এসে আমরা ন্যারেশন করতেছি। এটা আমাদের কিন্তু জাতীয় দুর্ভাগ্য। তোমাদের আমি অপ্রাসঙ্গিক হইলো বলে রাখলাম। যদি তুমি কারোরে একজন মানে সত্যিকার অর্থে মানব সম্পদে রূপান্তর করতে চাও, ওইগুলারে বাদ দিয়া তার দুইটা বিষয় এসএসসির মধ্যে শেষ করো। মানে সে হি ইজ এ ফ্লুয়েন্ট স্পিকার, আর সে যা শুনে ইংরেজিতে তা বুঝে। এই দুইটাই শুধু কনফার্ম করবে, আর বাকি একাডেমিক পড়া বাদ দাও। ওকে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবার আসো। পরীক্ষায় কোথায় বলো, আমরা বিসিএস এ কত নম্বর, কোথায় কোথায় আছে বলো। বিসিএস এ কত নম্বর? 30 মার্ক। আর কোথায় আসে বলো একটু। ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে তার প্রায় এটা কমন একটা প্রশ্ন, তাই না? কত নম্বর থাকে সাধারণত? 15-20 নম্বর থাকে নাকি আমি বললাম? 20। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি এডমিশনে আছে কিনা বলো। ইউনিভার্সিটি এডমিশনে আছে না? 10-15 নম্বর। আমি ঠিক বলছি কিনা বলো। ওকে। আর এছাড়াও মানে এখন নন ক্যাডার প্লাস ব্যাংক তো আছেই। ব্যাংক আর স্পেশালি এক জায়গায় আছে বলো। স্পেশালি একটা একটা বড় পরীক্ষায় সুফল পাইবা, এবার বলো এটা কোন জায়গায়? হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ টেস্টের মধ্যে। বলো একদম। আইটি। যতগুলা ল্যাঙ্গুয়েজ টেস্ট আছে সবগুলাতে এই প্র্যাকটিসের একটা প্রত্যক্ষ সুফল পাইবা, যেগুলা রাখলাম। অতএব এটা আমাদের শুধু শুধু বিসিএস পরীক্ষার জন্য কাজে লাগবে এমনটা না, এটা আমাদের মোটামুটি ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, সেমিটি কোশ্চেন গুলা। ওকে, আসো। কত নম্বর? এবার হলো শিরোনাম লিখো, দ্রুততম সময়ে এসব প্রশ্নের উত্তর লেখার কৌশল। দ্রুততম সময়ে এসব প্রশ্নের উত্তর লেখার লেখার কৌশল। কৌশল, এই হলো শিরোনাম। ওকে, সুন্দর করে করে কয়টা নোট লিখবা? 7-8টা নোট, 10টা নোট লিখবো। খুব হৃদয় দিয়ে হৃদয়ে ধারণ করো কথাগুলো। আমি কোনো বই থেকে পড়াচ্ছি না, বাস্তব ফিল্ড এক্সপিরিয়েন্স আর কি। নোট 1। আচ্ছা, এখন তোমাদেরও তো জানা আছে, আমরা কি প্যাসেজ পড়তে থাকবো সিমিটি কোশ্চেনের ক্ষেত্রে শুরুতেই? না স্যার। না এবার স্যার, স্পষ্ট না প্রতি স্যার, প্রশ্ন আগে আমরা পড়াবো। থিমেটিক কোশ্চেন করবো। ওকে, তার সুন্দর আগে করে লিখো লেটার টু নোট 1। এডিটরে চলে যাবো। আগে না, এটা তো আমরা আগে বলে আসছি। আচ্ছা, এই লেটার টু আমরা যে প্রক্রিয়াটা আগে বলাই আছে, কোনটা কোনটা করে আমরা এখন সিমিটি কোশ্চেন উত্তর করবো এই পর্যায়ে। এর আগে তো আমরা প্রশ্ন পাওয়ার পরে কি করবো এগুলো তো সব বলা আছে না আমাদের। জি স্যার। 5 মিনিট শেষ হয়ে গেছে কিন্তু, মনে আছে কিনা? 5 মিনিট শেষ হয়ে গেছে। জি স্যার। জি স্যার। 5 মিনিট পরে মানে আহ, আহ, আমরা কিন্তু এখন মানে 10টা 5-এর কাজ করতেছি। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। এসব ক্ষেত্রে সুন্দর করে লিখো, এসব ক্ষেত্রে প্রথমে প্যাসেজ না পড়েই এক্ষেত্রে, আচ্ছা এক্ষেত্রে দেখো, প্রথমে প্রথমে প্যাসেজ না পড়েই, PASSAG, প্যাসেজ না পড়ে, প্রথমে প্যাসেজ না পড়ে প্রদত্ত প্রশ্নগুলো, প্রদত্ত প্রশ্নগুলো খুব ভালোভাবে একবার পড়ে নেব। খুব ভালোভাবে ভালোভাবে একবার পড়ে ফেলবো, পড়ে নেব। এবং এবং
প্রশ্নের কি পয়েন্ট কি পয়েন্ট বা মৌলিক টার্মগুলো মৌলিক টার্ম গুলো আন্ডারলাইন করে রাখবো। লাইন করে রাখবো, এই হলো আমার কাজ। আন্ডারলাইন করাটা মার্ক করলাম যে আমার আন্ডারলাইন মানে কি পয়েন্ট আন্ডারলাইন করে রাখবো, আন্ডারলাইন করে রাখবো। কথা বলছে কিনা? প্রথম কাজ হলো আমার কি বলো, প্রথম কাজ হলো আগে কি এখন আমি প্রশ্ন প্রশ্ন প্যাসেজ নাই প্রশ্ন স্যার স্যার প্রশ্ন 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 পড়ার সময় একটা প্রশ্ন পড়ার সময় একটা কাজ আছে, কি কাজ? স্যার কি পয়েন্ট স্যার বা কি মৌলিক পয়েন্ট টার্ম গুলো গুলো আন্ডারলাইন আন্ডারলাইন করে নিব। ওকে, এবার তুমি বক্স করো, এখানে বক্স করে লিখো একটি সূক্ষ্ম নির্দেশনা। সূক্ষ্ম নির্দেশনা, একটি সূক্ষ্ম নির্দেশনা। আচ্ছা, প্রশ্নগুলো প্রশ্নগুলো এমন ভাবে পড়বো, এমন ভাবে পড়বো যেন প্যাসেজ না দেখেই যাতে করে প্যাসেজ প্যাসেজ না পড়েই প্যাসেজ না দেখেই কিছু প্রশ্নের উত্তর লিখে ফেলতে পারি। কথা শুনো, কিছু প্রশ্নের মানে যাতে না বললে কেন, যেন বললাম, যেন যেন যাতে বললে সমস্যা, যেন যেন লিখো, যাতে না, যেন প্যাসেজ না পড়ে প্যাসেজ না দেখে কিছু প্রশ্নের উত্তর লিখে ফেলতে পারি। কথাটাকে শেষ করতে দাও, তারপরে লিখে ফেলতে পারি আমি এটা। অর্থাৎ অর্থাৎ প্রশ্ন পড়ার সাথে সাথে অর্থাৎ প্রশ্ন পড়ার সাথে সাথে প্রশ্ন পড়ার সাথে সাথে একটি ধারণা প্রস্তুত উত্তর, ধারণা প্রসূত উত্তর মনে মনে ঠিক করে ফেলার চেষ্টা করব, ফেলার চেষ্টা করব। চেষ্টা করব। এবার বলবা যে কেন? কারণ কারণটা এ পর্যন্ত লিখছো। কারণ ব্যাংক সহ কিছু কিছু পরীক্ষায় পরীক্ষায় তোমার আহ, ব্যাংকে কত মিনিট এই 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 প্রশ্নগুলো উত্তর করার জন্য, এই প্রশ্নগুলোর উত্তর করার জন্য, লেখার জন্য 7 থেকে 10 মিনিট সময় পাওয়া যায়। আমি কি আমার কারো অভিজ্ঞতা থাকলে বল। জি স্যার, বেশি সময় পাওয়া যায় না। পাওয়া যায়, এরকমই পাওয়া যায় 7 থেকে 10 মিনিট।
কখনো কখনো প্যাসেজ থেকে উত্তর খোঁজারই সময় হয়ে ওঠে না। প্যাসেজ থেকে উত্তর খোঁজার সময়ই হয়ে ওঠে না। ওঠে না। আচ্ছা, এবার দেখো, যেমন যেমন আসো, যেমন লিখো, একজন যা লিখতে একজন করে শোনাও। এ পর্যন্ত একটু পর্যন্ত মানে নোট ওয়ানটা কি লিখছি এটা পড়া করে শোনাও, আমি উদাহরণ দিচ্ছি। বলো, একজন করে শোনাও। স্যার ওটা হচ্ছে প্রশ্নগুলো এমন ভাবে পড়বো। স্যার নোট ওয়ান প্রথম থেকে বলবো। নোট ওয়ানটা সুন্দর সুন্দর করে বলবো, হ্যাঁ। নোট ওয়ান, প্রথমে প্যাসেজ না পড়ে প্রদত্ত প্রশ্নগুলা খুব ভালোভাবে একবার পড়ে ফেলবো এবং প্রশ্নের কি পয়েন্ট বা মৌলিক টার্মগুলা আন্ডারলাইন করে রাখবো। একটা সূক্ষ্ম নির্দেশনা, প্রশ্নগুলো এমন ভাবে পড়বো যাতে করে প্যাসেজ না দেখেই কিছু প্রশ্নের উত্তর লিখে ফেলতে পারি। পড়ার সাথে সাথে একটা ধারণা প্রসূত উত্তর মনে মনে ঠিক করার চেষ্টা করব, কারণ ব্যাংক সহ কিছু কিছু পরীক্ষায় এই প্রশ্নগুলো লেখার জন্য 7 থেকে 10 মিনিট সময় পাওয়া যায় না। কখনো কখনো প্যাসেজ থেকে উত্তর উত্তর খোঁজার সময় হয়ে ওঠে না। যায় না, 7 থেকে 10 মিনিট সময় পাওয়া যায়, তাই না? 7 থেকে 10 মিনিটের বেশি সময় পাওয়া যায় না আর কি, বুঝছো? আচ্ছা, যেমন তুমি দেখো, হোয়াট আর দ্য, যেমন ধরো ইয়াতে ছিল একটা, একটু আমার একটু 45-এর প্রশ্নটা একটু খোলো তো, মানে লাস্ট 44-এর প্রশ্নটা একটু বলো। 45-এর প্রশ্নটা একটু, মানে একটা হোয়াট আর দ্য ডেঞ্জারাস, একটা প্রশ্ন ছিল না যে হোয়াট আর দ্য ডেঞ্জারাস ইম্প্যাক্ট অফ ইকোট্যুরিজম, এরকম একটা প্রশ্ন আছে কিনা? জি স্যার। ইকোট্যুরিজম অন এনভায়রনমেন্ট, স্যার দেখো আছে তো হচ্ছে প্রশ্নটা। স্যার আর হোয়াট এর আর পরে দ্য দা হবে। ডেঞ্জারাস ইম্প্যাক্ট অফ ইকোট্যুরিজম হোয়াট আর দ্য ডেঞ্জারাস ইম্প্যাক্ট অফ ইকোট্যুরিজম অন এনভায়রনমেন্ট। ওয়ান অন এনভায়রনমেন্ট। অন এনভায়রনমেন্ট। ওকে, হ্যাঁ। 45, 45, 45 নম্বর বেশি। কথা বুঝছো তুমি আগে, আমার 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 ব্যাখ্যাটা শুনে তারপর তুমি বললো। 2 নম্বরে আমি আরেকটা বিসিএস কে দেই। ডব্লিউএইচও ওয়াই, ওই যে কোভিড-19 নিয়ে যেটা আসছিল 43 নম্বর বিসিএস, ধরো একটা 43-এর প্রশ্নটা দেখো তো, আমার কাছে ওয়াই আর নট ভ্যাকসিন অ্যালোন, এই প্রশ্নটা বলো, ওয়াই আর নট, স্যার, ভি হোয়াই এ ডাবল, আর নট ভ্যাকসিন অ্যালোন সাফিসিয়েন্ট দাঁড়া টু একটু একটু পুট একটু একটু রাস্তা হলো, ভ্যাকসিন অ্যালোন সাফিসিয়েন্ট অ্যালোন, সাফিসিয়েন্ট অ্যাপিউড, ডাবল এফ আই সি আই এন টি, সাফিসিয়েন্ট টু পুট অ্যান ইন টু দ্য কোভিড-19 টু প্যান্ডেমিক, পুট, দাঁড়াও, টু পুট অ্যান ইন put an end অ্যান এন্ড, to COVID-19 pandemic. ইনটু কোভিড-19 প্যান্ডামিক। কথা, প্রশ্নগুলো লিখো, আমি বলতেছি। 40তম বিসিএস এর প্রশ্নটাতে যাও, 40তম বিসিএস এর। হ্যাঁ, ওয়াই আর মেনি চিলড্রেন দিয়ে একটা প্রশ্ন আছে, দেখো, ওয়াই আর মেনি চিলড্রেন। So, জি why স্যার। are many children forced to give up their studies? ওয়াই আর গিভ আপ মেনি, দেয়ার স্টাডিজ। ওয়াই আর মেনি চিলড্রেন, Forced to give up their studies. চিলড্রেন ফোর্সড, এফ ও আর সি ডি, ফোর্সড টু Give up their গিভ আপ studies. দেয়ার স্টাডি, না স্টাডিজ, Studies, sir. স্টাডিজ। ওকে, এখন খেয়াল করে দেখো, আমাদের প্রশ্ন পাওয়ার পরে আমরা কিন্তু সবসময় যে কাজটা করব, আহ, আহ, ওই যে, যেমন ধরো হোয়াই আর মেনি ভ্যাকসিনস অ্যালোন সাফিসিয়েন্ট, এই ভ্যাকসিন
কেন ইয়ে করতে পারবে না? ভ্যাকসিন শুধু ওয়াই আর নট ভ্যাকসিন সাফিসিয়েন্ট? ভ্যাকসিন কেন পর্যাপ্ত না? কি পয়েন্ট? হোয়াট আর দ্য ডেঞ্জারাস ইম্প্যাক্ট অফ ইকোটুরিজম? তাহলে ডেঞ্জারাস ইম্প্যাক্ট অফ ইকোটুরিজম এটা হলো মূল পয়েন্ট। এগুলো আমি আন্ডারলাইন করে ফেলবো। ওয়াই আর মেনি চিলড্রেন ফোর্স টু গিভ আপ? তাহলে চিলড্রেন ফোর্স টু গিভ আপ, কেন তারা লেখাপড়া ছেড়ে দিচ্ছে? এই পয়েন্ট গুলা এখন আমারে বলো। আমরা অন্তত পক্ষে বেশ কিছু প্রশ্ন পাবো। এখন আমারে বলো যে এই ওয়াই সরি না, হোয়াট আর দ্য ডেঞ্জারাস ইম্প্যাক্ট অফ ইকোটুরিজম অন এনভায়রনমেন্ট? এটার কি আমার যদি একটা প্রাথমিক জ্ঞানও থাকে ইকোটুরিজমের উপরে, এটার নেতিবাচক ইকোটুরিজমের একটা প্রভাব প্রতিক্রিয়া কি আমি আমার মাথায় আসতে পারে কিনা, বলো আসে কিনা? জি স্যার, আসবে। হ্যাঁ না? ভ্যাকসিন কেন? আমি তোমারে বললাম যে কোনো প্যাসেজ নাই। ভ্যাকসিনই শুধু কোভিড-19 দূর করার জন্য সাফিসিয়েন্ট না। এটার ব্যাখ্যা আমার বিবেক বুদ্ধ থেকে কিছু দিতে পারে কিনা, বলো? জি স্যার। দিল এবং মনে রাখবা যে ওয়াই আর মেনি, আচ্ছা তুমি বলো, ওয়াই আর মেনি চিলড্রেন ফোর্স টু গিভ আপ দেয়ার স্টাডিজ? অনেক বাচ্চারা কেন তোমার পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়? একটা কারণ বলো তোমারে। স্যার পপুলারিটি, প্রপার্টি। তাহলে তারপর বুঝো, হচ্ছে স্কোপ আমি যা থাকে না। ভাবতেছি প্যাসেজ, আমার মনে হয় আমি যে আমরা যা ভাববো এই প্রশ্নের উত্তর গুলাতে, প্যাসেজ তার বাইরে যাওয়ার কথা না। আমার কথা কি বুঝছো? আচ্ছা তাহলে এইরকম, তাহলে বলবো এটার সুবিধা কি? এইরকম প্রশ্ন, এইরকম প্রশ্ন লেখা রাখো, নিচে লাল কালি দিয়ে লেখা রাখো এবার। এই ধরনের প্রশ্ন, এরকম প্রশ্ন, এরকম প্রশ্ন, এইরকম, এই ধরনের প্রশ্নগুলো, এই ধরনের প্রশ্নগুলো আহ প্যাসেজ না পড়েই উত্তর করা সম্ভব। প্যাসেজ না পড়েই উত্তর লেখা সম্ভব, এবং উত্তরটি সঙ্গতিপূর্ণ হতে হয়, উত্তরটি সঙ্গতিপূর্ণ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে না? এবং উত্তরটি উম, প্রশ্নের সাথে সঙ্গতিপূর্ণ হয়ে যাবে, সাথে প্রশ্নের চাহিদার সাথে সাংঘর্ষিক হবে না। সাংঘর্ষিক হবে না। এখন বলবা যে আপনি এই এই কুবুদ্ধি কেন শুরুতে বললেন? শোনো, এরকম যদি আমি বলে রাখি, এখন আমাদের ইয়েতে সিমিটি কোশ্চেনের টাইম কত মিনিট থাকে বলো? স্যার 45 মিনিট। কেউ পরীক্ষা দিচ্ছে এই পর্যন্ত এখানে এমন কেউ আছে কিনা যে পূর্ববর্তী পরীক্ষায় অংশগ্রহণ করছো? জি স্যার, আমি আছি স্যার। তুমি আছে আমার স্যার। স্বীকার করো 45 মিনিটে থিমেটিক কোশ্চেনের উত্তর গুলা, গত বছর তো 5টা ছিল, মানে টোটালি মানে 5টা তো পরে আবার ইয়ে ছিল, স্যার এক ঘন্টার বড় পরিসর অনেক সময় এক ঘন্টার বেশি লাগে স্যার, আমি তো সম্ভব না 3টা স্যার, রিটার্ন উত্তর দিচ্ছি। উত্তর করা যায় না স্যার। এবং প্রত্যেক যারা পরীক্ষার্থী তাদেরকে জিজ্ঞেস করে দেখে 1 ঘন্টা না, অনেকে 1.5 ঘন্টা পর্যন্ত কাজ করতে গিয়ে পরে থিমেটিক কোশ্চেনের কারণে পুরো ইংলিশ পরীক্ষা নষ্ট হয়েছে। এরকম এরকম অংশের পরিমাণ বেশি। আমি কি ভুল বলছি? যারা পরীক্ষা দিয়েছে তারা বলো। জি স্যার, প্রথমবার যখন দিছিলাম স্যার এই রিটার্ন, তখন এরকম পার্ট হয়েছিল স্যার। পার্ট এতে অনেক সময় চলে যায়, যে মনে হচ্ছে কিছু করতেছি না কিন্তু সময় চলে যাচ্ছে। একদম করে 30 নম্বরে তো না, এটা একটা বড় ফান। এই জন্য মনে রাখবো 45 50 মিনিট মনে রাখবো আমার রেড রেড, মানে রেড লাইন অতিক্রম করতেছো। অর্থাৎ 12টা 50, 10টা 50 বা 55-র পরেও তুমি থিমেটিক কোশ্চেনে আসো, মানে দ্যাট মিনস ইউ হ্যাভ অলরেডি ওভারকাম ইউর রেড লাইন। তখন তুমি পরীক্ষাটা ক্ষতিগ্রস্ত করতেছো। যারা রিটার্ন পরীক্ষা দিছো, হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ, আমার কথা সাক্ষী দাও। স্যার, আপনি যেটা বলতেছেন তার চেয়ে বেশি ভয়াবহ অবস্থার সম্মুখীন হয়েছে। রেড সেটা লাইন একটু অনেক বললাম আগেই তো পার। আমি। হ্যাঁ এই যে, এখন আমি বলে রাখি এরকম, এরকম, এটা বলে রাখতেছি, এরকম, এরকম 2-1টি প্রশ্নের ধারণা প্রস্তুত উত্তর, এটা বলে দিচ্ছি, 2-1টি প্রশ্নের ধারণা প্রস্তুত উত্তর, ধারণা প্রসূত উত্তর তোমার জানা, মানে ধারণা প্রসূত মানে অনুমিত উত্তর জানা থাকলে
থাকলে নির্দিষ্ট সময়ে শেষ করতে বেগ পোহাতে হবে না, লিখে দিন। নির্দিষ্ট সময়ে অর্থাৎ নির্দিষ্ট সময় বলতে 45 মিনিট, তাই না? বিস্তারিত 45 মিনিট শেষ করতে বেগ পোহাতে হবে না। ওকে, ডান। নোট 2। নোট 2, প্রথম নোট কি ক্লিয়ার? জি স্যার স্যার একটু ক্লিয়ার লাস্ট লাইনটা বলতেন স্যার। শেষ লাইনটা একজন বলো। এরকম দু একটি প্রশ্নের ধারণা প্রসূত উত্তর জানা থাকলে নির্দিষ্ট সময়ে শেষ করতে বেগ পোহাতে হবে না। নির্দিষ্ট সময়ের শেষে নির্দিষ্ট সময় শেষ করতে নির্দিষ্ট সময় বেগ পেতে হবে না। 4:45 করতে বেগ পোহাতে নির্দিষ্ট হবে না। সময়ের শেষ মধ্যে করতে বেগ পেতে হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে বেগ পোহাতে হবে না। আমি বলতে চাচ্ছি, তোমার পরিষ্কার কথা, আমার আল্লাহ রাস্তা আমার হাইকোর্ট দেখাও না, বাস্তবতায় আসো, নিয়ম নীতি পরে শিখাইও। তুমি বলবা যে এটা তো বইয়ের সাথে এতটুকু মিলে নেই। আরে ভাই, আমার জান যাইতেছে, আমি এদিক দিয়ে রচনা খুঁয়ে ফেলতেছি, আমার চলে যেতেছে 4 ঘন্টা সময়, আপনি আমারে বলতেছেন যে কি দেখছি। আমার কথা হলো এখন যেহেতু টাইম কম, লেখা আসতে হবে, আমি পারতেছি না, তাহলে আমার তো খাতা ফিল আপ করে আসতে হবে। তো এই প্রশ্নগুলোর প্রত্যেকটা বিসিএস এ তুমি দেখো অনুমিত উত্তর মিলেই। তুমি এই প্রত্যেকটা বিসিএস দেখবে যে দুই একটা প্রশ্নের অনুমিত উত্তর প্রশ্নের সাথে সাংঘর্ষিক হবে না, হয় না, প্যাসেজের সাথে সাংঘর্ষিক হয় না। এই জন্য তোমার বলে রাখলাম, দুই একটা প্রশ্ন বাছাই করে হলো যে হ্যাঁ ইয়েস, আমি মনে মনে বলবা প্রশ্ন পড়ার সাথে সাথে আরে পারি, এটা লিখে ফেলতে পারবো ইনশাল্লাহ, এটার উত্তর এরকম হবে। তুমি একটা মাইন্ড সেট আপটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে টাইমটা সাশ্রয় হবে। মাইন্ড সেট আপ জানে আর এটার উত্তর এটা হবে। ধরো প্যাসেজ নাই, তোমার জ্ঞানমূলক প্রশ্ন করলাম, এটার উত্তর কি? উত্তর এটা হবে। ওকে, ডান। হ্যাঁ, এবার এবার 2 নম্বরে প্রশ্নগুলো লিখো। প্রশ্নগুলো পড়ার পর পড়ার পর ওকে, এবার প্যাসেজ পড়া শুরু করব। এবার প্যাসেজ, PASSAG, প্যাসেজ পড়া শুরু করব এবং কোশ্চেন ও আন্ডারলাইন করা, আন্ডারলাইন করা অংশটুকু তথা কিওয়ার্ড গুলোর সাথে প্যাসেজে সংশ্লিষ্ট বাক্যের ভুল খুঁজে পাওয়ার চেষ্টা করব। বাক্যের মিল খুঁজে পাওয়ার চেষ্টা করব। মিল খুঁজে পাওয়ার চেষ্টা করব। এই কথা কি বুঝতেছো? মানে প্যাসেজ পড়তে এখন ওই যে আন্ডারলাইন করা, নেগেটিভ ইম্প্যাক্ট অফ ইকোটুরিজম, তারপরে ভ্যাকসিন আর নট, ভ্যাকসিন কেন ইয়া না, ওই ভ্যাকসিন নট এনাফ সাফিসিয়েন্ট, তারপরে ফোর্স টু গিভ আপ, কেন ফোর্স গিভ আপ, এই ধরনের শব্দগুলো আমি খুঁজে বের করবো। ওকে, আচ্ছা। এক্ষেত্রে একটা কথা বলে দেখি, এক্ষেত্রে প্যাসেজ এবং কোশ্চেনের শব্দচয়ন অবিকল নাও থাকতে পারে, এটা বলে রাখলাম, যদিও এরকম বিসিএস ঘটে না, ব্যাংকে হয়। প্যাসেজ এবং কিনা এই কোশ্চেনের, ইউএসটিএন কোশ্চেন এর শব্দচয়ন অবিকল নাও হতে পারে, তাই না? বিশেষত কিছু বলতো, বিশেষত আইএলটিএস,
মানে ইয়াতে যেমন ধরো তুমি বিশেষত আইএলটিএস বলতে যেমন ধরো, যেমন যেমন কি থাকতে পারে, যেমন প্রশ্নে আছে, প্রশ্নে আছে আর প্যাসেজে আছে। যেমন ধরো প্রশ্নে আছে আর প্যাসেজে আছে, ধরে আছে, প্রশ্নে আছে ধরো টেলিকাস্ট, প্রশ্নে আছে টেলিকাস্ট, প্রশ্নে আছে টেলিকাস্ট, প্যাসেজে আছে কি বলো? প্রশ্নে আছে ধরো টেলিকাস্ট, লিখো টেলিকাস্ট। প্যাসেজে আছে এয়ার। কথা কি বুঝতে পারতেছি আমি? প্রশ্নে আছে ধরো ক্যাপিটাল সিটি, সিটি। প্যাসেজে আছে ঢাকা। তাহলে কি অবিকল থাকা দরকার আছে? ধরো দেয়া আছে ডেথ সেন্টেন্স, এখানে দেয়া আছে কি বলো? ক্যাপিটাল পানিশমেন্ট। এই আমার কথা বুঝছো কিনা? তাহলে প্যাসেজের শব্দ চয়ন আর ইয়ার শব্দ চয়ন কি হুবহু এক থাকবে নাকি প্রতিশব্দ থাকতে পারে? স্যার প্রতিশব্দ থাকতে পারে। হ্যাঁ, বিশেষত আইএলটিএস তো এটা প্রতিশব্দ বেশি থাকে। ডিভাস্টেটিং, ডিভাস্টেটিং স্টর্ম ধরো প্রশ্ন দিয়ে আছে, ইয়াতে দিয়ে আছে টর্নেডো। ওকে, একটা কথা উল্লেখ্য দিয়ে লেখা রেখো, উল্লেখ্য। মনে রাখবে যে একটা বিষয়, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আইএলটিএস এর ক্ষেত্রে খুব ভালো কাজে লাগবে। উল্লেখ্য, প্রশ্নের কিওয়ার্ডের সাথে, প্রশ্নের কি ওয়ার্ড এর সাথে প্যাসেজের সমন্বয় করার সময়, এর সমন্বয় করার সময় যে অংশের সাথে, কেউ মিউট আনমিউট করা থাকলে ইয়ে করে বল, যে অংশের সাথে সাথে প্রশ্নাবলীর সংশ্লিষ্টতা, প্রশ্নাবলীর সংশ্লিষ্টতা কম পাওয়া যাবে, সংশ্লিষ্টতা কম পাওয়া যাবে, সে অংশটুকু কি করবা বলো? হবে বা অথবা এড়িয়ে যেতে হবে, অথবা এড়িয়ে যেতে, এড়িয়ে এড়িয়ে যেতে হবে। বিশেষত আইএলটিএস এর মধ্যে দেখো তো, এটা ধরো যে অংশের সাথে তোমার ইয়া মিল নাই, এটা যত দ্রুত এড়াই দিতে পারো, কারণ আমার টাইম তো লিমিটেড, আমার আগে উত্তর করা দরকার। আগে একটা কথা বলে রেখো, একটা কথা আমারে বলো, এখানে কি আমি প্যাসেজে পণ্ডিত হওয়া জরুরি নাকি উত্তরগুলো দ্রুত লেখা জরুরি? একটা হ্যাঁ বা না উত্তর। প্যাসেজে পাণ্ডিত্য অর্জন করা জরুরি না উত্তর? উত্তরগুলো দ্রুত উত্তর। লেখা জরুরি। টাইম ইজ ভেরি শর্ট, টাইম ইজ ভেরি শর্ট, তুলে উঠতে পারবে না। আর একটা কথা বলে দেখি, উম একটা আমার ছোট অবজারভেশন, যেই অংশটা থেকে প্রশ্ন আসে নাই, ধরো প্যাসেজের মধ্যে যে অংশের সাথে প্রশ্ন আসে নাই, ওই অংশটা প্যাসেজের কম গুরুত্বপূর্ণ অংশ। আমার কথাটা রিপিট করে একজন। স্যার প্যাসেজের যে অংশ থেকে প্রশ্ন কোনো আসে নাই, প্যাসেজের সেই অংশটা খুবই কম গুরুত্বপূর্ণ। কম গুরুত্বপূর্ণ, অতএব এটা সামারিতেও কাজে লাগবে না, ইয়াতেও কাজে লাগবে না, এগুলো হলো অতিরিক্ত ঐচ্ছিক কথা। অর্থাৎ মানে থিমেটিক কোশ্চেন আমার ছোট অবজারভেশনে আমি যতটুকু দেখছি, এই প্রশ্নগুলোর যেখান থেকে করা হয়েছে এগুলা কি পয়েন্ট, কি পয়েন্টে ধরে একদম মূল ভাবটা থেকেই প্রশ্ন, যেগুলো একদম অপরিহার্য পয়েন্ট, ওইগুলা থেকেই থিমেটিক কোশ্চেন গুলা তৈরি করা হয়েছে। ওকে, আচ্ছা, নোট 3, লাল কলম দিয়ে আমার আমার এগুলা মাথায় রাখো। নোট 3 অবশ্যই মাথায় রাখবো,
অবশ্যই মাথায় রাখবো। কি মাথায় রাখবা? কারণটা লিখো। অবশ্যই মাথায় রাখবো। থিমেটিক কোশ্চেন গুলো পড়ার সাথে সাথে থিমেটিক কোশ্চেন গুলো পড়ার সাথে সাথে পড়ার সাথে সাথে কি করবা? গ্রামার পার্ট থেকে গ্রামার পার্ট থেকে শোনো, গ্রামার পার্ট থেকে কি কি বলতেছি? সিনোনিম, অ্যান্টোনিম, অ্যান্টোনিম, ওয়ার্ড মিনিং, মিনিং, চেঞ্জিং পার্ট অফ স্পিচ, পার্ট অফ স্পিচ, এবং এবং আরেকটা হলো সেন্টেন্স মেকিং এর জন্য মেকিং এর জন্য যে সকল, বুঝছো কিনা? এর জন্য যে মানে যে শব্দগুলো প্রদত্ত হয়েছে, যে শব্দগুলো প্রদত্ত হয়েছে হয়েছে সেগুলো কি করবো বলো? সেগুলো একবার ভালোভাবে পড়ে ফেলবো। পড়ে ফেলবো, কথাটা মনে দিছে না? তাহলে আমরা এই একটা সিদ্ধান্তে আসছি যে আমরা থিমেটিক কোশ্চেনের প্রশ্ন পড়বো, প্রশ্নগুলো আন্ডারলাইন করব, পরেই কি আমরা থিমেটিক কোশ্চেনে চলে যাবো, হ্যাঁ বা না বলো? প্রশ্নগুলো থিমেটিক কোশ্চেনের 10টা প্রশ্ন বা 5-7টা প্রশ্ন পড়েই কি আমরা ইয়াতে চলে যাবো, হ্যাঁ বা না বলো? না স্যার, না। না স্যার, আমরা কি সিনোনিম, করব? অ্যান্টোনিম, কোনো ওয়ার্ড মিনিং, এই চেঞ্জিং পার্ট 4টা অফ পার্ট স্পিচ থেকে আর সেন্টেন্স মেকিং এর অংশগুলো দেখবো। ভালো করে দেখবো। কেন দেখবো আবার বলো, কারণ কি? এবার বলো, নিচে লিখো কারণ। শোনো, প্যাসেজ পড়ার সময় যে ওয়ার্ড গুলো পাবো যাতে প্যাসেজের মধ্যে বুঝতে পারি যে এই হ্যাঁ ওয়ার্ড গুলো লেখা কোনটার রাখো মধ্যে আছে। কারণ। কারণ শূন্য, কারণ আমার আরো ব্যক্তিগত অনেক অভিমত আছে। কারণ 1 নম্বরে প্যাসেজে উক্ত, 1 নম্বর হলো প্যাসেজে উক্ত শব্দটি খুঁজে পাওয়া গেলে, যে উক্ত শব্দটি শব্দটি খুঁজে পাওয়া গেলে, খুঁজে পাওয়া গেলে উত্তর তৈরি করতে বেশ সুবিধা হবে। কোনো সন্দেহ আছে এই ব্যাপারে? জি না স্যার। বেশ অনেক অনেক সুবিধা হবে, শিওর। হুট করে একটা শব্দ তোমার মাথায় খাটা কথা আচ্ছা। আচ্ছা, 2 নম্বরে আরেকটা কাহিনী আছে। 2 নম্বরে এটা আবার 2 নম্বরে আরেকটা, তোমার সময় সেভ হবে কিভাবে? যদি থিমেটিক কোশ্চেন কোশ্চেন এবং গ্রামারের প্রশ্নগুলো একসাথে না পড়ি, একসাথে না পড়ি, না পড়ি, তাহলে গ্রামারের প্রশ্নগুলো গ্রামারের প্রশ্নগুলো
হ্যাঁ, কি করতে হবে বলো? উত্তর করার সময় আবার পরে পুনরায় প্যাসেজ পড়তে করতে হবে। হবে। হ্যাঁ হ্যাঁ, উত্তর করার সময় মানে পুনরায় প্যাসেজ পড়ার জন্য সময় দেওয়া হবে। প্যাসেজ পড়ার পড়তে গিয়ে সময় দেওয়া হবে, অতিরিক্ত সময় দেওয়া হবে, সময় ব্যয় হবে, অতিরিক্ত সময় ব্যয় হবে। আরো কথা আছে এখানে, দাঁড়াও। কারণ দেখো যে অনেক ক্ষেত্রেই তুমি যদি এক্স্যাক্টলি উত্তরটা খুঁজে বের করতে পারো, খুঁজতে চাও, তোমার প্যাসেজ লাগবে। আচ্ছা ধরো আমি উদাহরণ দিই, যেমন তোমার লেখা শেষ, পড়ে শোনাও। যা লিখছিলা একটু পড়ে শোনাও। স্যার প্যাসেজে উক্ত শব্দটি খুঁজে পাওয়া গেলে উত্তর হুম, করতে সুবিধা হয়। যদি 2 নাম্বার, যদি থিমেটিক কোশ্চেন এবং গ্রামার পার্ট একসাথে না পড়ি তাহলে গ্রামার প্রশ্নগুলো উত্তর করতে সময় পুনরায় প্রশ্ন পড়তে অতিরিক্ত সময় ব্যয় হবে। আচ্ছা, ওকে, ডান। ধরো আমি 40-এর, তোমাদের প্রশ্নটা একটু 30 মিনিট একটু বের করে নিই। আচ্ছা, ধরো 30 সেকেন্ড। ওকে, লিখো। যেমন যেমন দিয়ে একটা কথা লিখো। ধরো আমি তোমার হাতে কলমে একটা বিষয় প্রুফ দিয়ে দেখেন। ধরো, যেমন যেমন ধরা যাক, ধরা যাক, ওকে, গ্রামার অংশে, GRAMMAR, গ্রামার অংশে ইনক্লিনেশন, INCLINATION, ইনক্লিনেশন, ব্লাইট, সাবজিউম, সাবজিউম, এই তিনটা এগুলো 40তম বিসিএস এর জন্য, 40তম বিসিএস দ্রষ্টব্য। প্রবৃত্তি শব্দ দিয়ে, প্রবৃত্তি শব্দ দিয়ে, শব্দ দিয়ে বাক্য বানানোর কথা বলা হলো, বাক্য বানানোর কথা বলা হলো। এখন একজন সহজ স্বীকারোক্তি দাও, তিনটা শব্দের অর্থ একটাও জানো না, এমন কেউ এখানে আছো কিনা? জি স্যার। আছো? সত্যি করে সত্যি বলতেছো, জানো না? জি স্যার আছে। তাহলে একটাও জানি না স্যার। একটাও জানে না, কিন্তু এই শব্দগুলোর অর্থ আমার জানা নেই। কিন্তু তাহলে আমরা হলাম যারা জানি না। এই শব্দগুলোর অর্থ আমার জানা নেই, আমার জানা নেই। তাহলে কি করবা বলো? অতএব এক্ষেত্রে এক্ষেত্রে প্যাসেজের মধ্যে শব্দগুলো খুঁজে, এর মধ্যে শব্দগুলো খুঁজে, খুঁজে, হ্যাঁ, কি করবা বলো? হম, শব্দগুলো খুঁজে উক্ত বাক্যটিকে, সেই বাক্যটিকেই, সেই বাক্যটিকেই কি করবো বলো? কি করে? প্যারাফ্রেজ করে লিখবো। স্যার প্যাসেজের বাইরে প্যারাফ্রেজিং, কোনো ওয়ার্ড দেয় না? না না, প্যাসেজের বাইরে কোনো ওয়ার্ড দেন, এটা এটা 100% শিওর, বুঝছো? প্যারাফ্রেজিং করে লিখতে পারবো, করে লিখতে পারবো, পারবো। অনেক সময় সৌভাগ্য, ভাগ্য ভালো থাকলে অনেক সময় প্যাসেজের মধ্যে আন্ডারলাইন করে দেয় তারা, প্রশ্নটার মধ্যে। প্যারাফ্রেজিং কি মনে আছে? প্যারাফ্রেজিং কি? না স্যার, একটু বলে দেন এটা। জি স্যার মনে আছে। কেন, এর আগের ক্লাসে তো বলছি, প্যারাফ্রেজিং এর বৈশিষ্ট্য হলো অর্থের ভুলে গেছি পরিবর্তন স্যার। হয় না, অর্থের পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না।
আর এখানে হইলেও কোনো সমস্যা নেই, আমি চেঞ্জ করতে পারবো, ওই বাক্যটা ইয়ে করে বলবো। সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করা হয়, সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করা হয়। হয় আর কি, সেন্টেন্স স্ট্রাকচার, তাই না? স্যার স্ট্রাকচার চেঞ্জ করা যায় আর কি। স্ট্রাকচার, STRUCTURE চেঞ্জ করা হয়, পরিবর্তন করা হয়। হ্যাঁ, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই শব্দগুলো দিয়ে তো বাক্য তৈরি করতে বলছে, যদি ওই প্যাসেজের সব বাক্যগুলো তোলা হয় স্যার ভুল হবে? ও হুবহু তুললে তো সর্বনাশ হয়ে যাবে, বুঝছো কিনা? তুমি ধরো প্যাসেজে দেয়া আছে আহ, জি স্যার। উম, ধরো করিম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, ধরো তুমি তো ওই তো ধরো টলেস্ট দিয়ে বাক্য বানানো, টল দিয়ে বাক্য বানাইতে বলছে, তো তুমি এটারে ভেরি ফিউ বয় ইন দ্য ক্লাস ইজ, মানে এটা দেয়া আছে ধরো সুপারলেটিভে, তুমি পজিটিভ নিয়ে টল দিয়ে বাক্যটা বানাইছো। আমার কথা কি বুঝতে পারছো? মানে স্ট্রাকচার চেঞ্জ করো, বাক্যের কাঠামো চেঞ্জ করো, সিনোনিম অ্যান্টোনিম চেঞ্জ করো। ইভেন গতবার কিন্তু আসছিল কি বলো, যেমন ধরো গতবারের প্রশ্নে আমরা দেখতেছি যে, গতবারের প্রশ্নে ওই যে বলছে যে মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড, সাস্টেনেবল, ডিস্টিংগুইশ, এক্সপ্লয়টেশন। ধরো এখানে যদি কোনো শব্দের অর্থ আমার সত্য করে বলো, শব্দের অর্থ জানা না থাকলে তুমি আদৌ বাক্য বানাইতে পারবা কিনা, হ্যাঁ বা না বলে দাও। জি না স্যার, পারা যাবে না। পরিষ্কার না কথা। স্যার, সম্ভব হবে না। হ্যাঁ ধরো তাহলে তুমি এই জন্য আল্লাহর হচ্ছে যে যে শব্দটা আগে খোঁজ করে দেখো। ধরো একটা শব্দের অর্থ জানো না কিন্তু একটা বাক্য পাইছো, ওই বাক্যটারে মানে তুমি ওই বাক্যটার আদলে কি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, নেগেটিভ এগুলো বানানো সম্ভব না বলো? জি স্যার সম্ভব। জি এটাই স্যার, এটাই হলো সম্ভব। কথা। দিছে, বলছে ইমপ্লিমেন্ট দিয়ে, গতবার বলছে ইমপ্লিমেন্ট দিয়ে সিম্পল সেন্টেন্স বানাইতে বলছে। তুমি একেবারে ইনসাফ থেকে বলো, ইমপ্লিমেন্ট দিয়ে তোমার কোনো বাক্য মনে পড়তেছে না, এরপরে ডিসপোজাল দিয়ে ধরো তোমার একটা বাক্য বানাইতে বলছে, ঠিক আছে, এটা তুমি বানাইতে পারতেছো না, তাহলে এই ক্ষেত্রে কি এ, তোমার কি হবে বলো? বাক্যটা পড়লে ডিসপোজাল দিয়ে যদি এখানে একটা বাক্য পড়ো, তোমার কিন্তু কিয়াস কিয়াস করতে সুবিধা হবে কি হবে না, এটা বলো। জি স্যার, সুবিধা হবে, পারা যাবে তখন। কিয়াস বুঝছো কিনা? কিয়াস শব্দের অর্থ কি? স্যার অনুমান করা স্যার। অনুমান করা, হ্যাঁ। মানে আমাদের ইসলামী শরীফের যে চারটা ইয়ে আছে, চারটা কি বলো, জি স্যার। মূলনীতি আছে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। ইজমা হ্যাঁ কিয়াস। কিয়াস, হ্যাঁ কিয়াস, কিয়াস করাটা। ওকে, স্যার এবার আমি আসো। একটা কোশ্চেন করতে চাই। আচ্ছা দাঁড়াও, আমার এই অংশ তুমি কোশ্চেনটা ধরে রাখো, আমার এটা বুঝা যাবো, এটা আমার খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি আবার বলতেছি, আমি কিন্তু তোমাদের মতো রিটেন পরীক্ষা, মানে রিটেন পরীক্ষার আহ, সনাতন এবং বর্তমান দুই পদ্ধতিতে যেহেতু রিটেন পরীক্ষা দিচ্ছি, সনাতন তো বুঝছো, 31 থেকে 34 যা দিছি তার সনাতন, আর 35 36 কি ছিল বলো? মডার্ন স্যার, আধুনিক স্যার। মডার্ন। যেহেতু দুইটার এই জন্য আমার, আমি এবার আসো, এবার আমি একটা আমার অবজারভেশন শোনো। সেন্টেন্স মেকিং এর 10টি বাক্য, 10টি বাক্যে, ধরো সেন্টেন্স মেকিং এর 10টি বাক্যে, 10টি বাক্যে কথা আমার শুনো। ক্লাসে তোমার আমি কিচ্ছু শেখানোর সুযোগ নেই, আমি শুধু আমার আইডিয়াটা শেয়ার করি। নিজের আভিজাত্যের পরিচয় দেব, এই যে বড় করে লিখে দিলাম, আভিজাত্যের পরিচয় দেব, পরিচয় দেব। কথা শুনো, কথাটা কি বলতেছি। স্ট্যান্ডার্ড বাক্য গঠনের চেষ্টা করব। স্ট্যান্ডার্ড বাক্য গঠনের চেষ্টা করব, গঠনের চেষ্টা করব। কথা আরো শুনো। কারণ কারণ এই 10টি বাক্য, 10টি বাক্য পরীক্ষক, এটা কি পরীক্ষক বলে যিনি খাতা দেখেন তারা কি কয়? স্যার পরীক্ষা কি তো বলে। পরীক্ষক, পরীক্ষক নিশ্চিতভাবে পরেই নাম্বার দিবেন।
নিশ্চিতভাবে পড়বেন, নিশ্চিতভাবে পড়েই নাম্বার দিবেন। বলো এইটা কি না দেখা, লাইনটা না পড়া নাম্বার দিবেন? তুমি কি, আচ্ছা আমার একটা সহজ প্রশ্ন দাও, নাম্বার দিয়ে থাকেন, বলো তুমি যে রচনাটা লিখছো এই রচনাটা কি স্যার পুরাটা লাইন বাই লাইন পড়বেন, হ্যাঁ বা না বলো? না স্যার। না স্যার। সেন্টেন্স মেকিং এ বাক্য কয়টা? 10টা। 10টাতে যদি 10 নম্বর দিতে হয় স্যারকে কি প্রমাণ করতে হবে যে এটা কি স্যার নিশ্চিত হইতে হবে কিনা যে 10টা বাক্য সে সঠিক লিখছে? জি জি স্যার। জি স্যার। স্যার, এটা হইতে হবে। শোনো, এটা এই এই আমি মনে রাখবো, আমি কিন্তু যারা খাতা দেখছে আমার খুব কাছের স্যারদের সান্নিধ্যে আমি ছিলাম। পুরন্দর স্যার, তারা আমার বলছিল, ঢাকা কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এই কয়েকদিন আগে রিটায়ার করছে, স্যার বলছিল, স্যারের, এটা স্যারের শেখা। এরপরে এই শোনো, আফজল স্যার খাতা দেখতো, স্যার বলছিল, পুরন্দর স্যারের কথা হলো যে এই 10টা বাক্য যে ভালো 10টাতে যে 10 পায় আমি আর তার ভিতরে তেমন করি না। আমার একেবারে ভিতরে খুব দেয় লাগছে কথাটা, কেন বলতো? 10টা বাক্য সে সঠিকভাবে লিখতে পারছে, দ্যাট মিনস তার আমার তার কি নিয়ে বলো, সেন্টেন্স ডিকশন এগুলো নিয়ে আমার টেনশনের করম। আমি অলরেডি ভাত, ভাত কি সবগুলো চাপতে হয় বলো? না স্যার, 2-3টা চাপতে হয় না নো স্যার। স্যার। স্যার, একটা চাপলেই হয়। মানে মানে আমি স্যারের বলছি যে 10টাতে আমি যদি দেখি যে 10টা বাক্য নির্ভুল লিখতে পারছে, আমার আস্থা জন্মায় যে সে বাক্য নির্ভুল লিখতে পারে। তোমরা কি আমার কথাটা রিসিভ করতে পারছো? জি স্যার। জি ওকে, আচ্ছা, যেমন 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 তোমার স্ট্যান্ডার্ড বাক্য কি, যেমন ধরো PART, পার্ট অফ, এটা 41 BCS, 41 BCS, 41st BCS। যেমন পার্ট অফ দিয়ে বাক্য তৈরি করতে বলা হলো, লিখতে বলা হলো, বলা হলো, উত্তরে আমি কি লিখতেছি দেখো, উত্তর, উত্তর শোনো, উত্তরে আবার দেখো, উত্তরে তুমি আবার দেখো উত্তরটা। 1 নম্বরে উত্তর, আমি আমার 3টে উত্তর দেখো। 1 নম্বরে বইয়ের ওরা কোনো একটা গাইড বই দেখবা যে এই বাক্যটা লেখা আছে, আমি বাংলাদেশ থেকে দেখছি, রাহেলা ইজ এ পার্ট অফ মাই লাইফ। কোন একটা গাইড বই খুঁজে দেখো এই বাক্যটা আছে, 41 উত্তরটা সলভ করতে গেলে। 1 নম্বর। 2 নম্বরে আমি লিখলাম, 2 নম্বরে যদি কেউ লিখতাম আহ ক্রিমিয়া, CREMIA না, ক্রিমিয়া বানাটা এরকম তো নাকি? ওয়াজ ওয়ান্স আপন আ টাইম এ পার্ট অফ, কি বলো, এ পার্ট অফ কিসের ছিল ক্রিমিয়া? স্যার ইউক্রেনের ছিল। ধরো an important an important part of ইউক্রেন, ইউক্রেন, হ্যাঁ, বাট ইউক্রেন, বাট রাশিয়া occupied in 2000, কত না, কত সালে? স্যার 14 স্যার। 2014 সালে। 2014। স্যার অকুপাইড এর জায়গাতে ইনভেড বা ইনভেটেড দিলে হবে না? অকুপাইড তো করছে, অকুপাইড করে দখল করে নিছে না ক্রিমিয়া। জি স্যার। 3 নম্বর, দাঁড়াও, তার আবার দেখো কিন্তু এখানে কিন্তু 2014 জায়গায় যদি 2024 লিখি বা 2004 লিখি, আমার স্ট্যান্ডার্ড কই যে পড়বো বলবো, তখন কিন্তু আমাকে আর সব হয়ে যাবে, হ্যাঁ, সাবধান। আবার ধরো কি লিখলাম আমি, ধরো 30 সেকেন্ড, লিখো
সেকুলারিজম, SECU, secularism is an important part of our constitution and part of our constitution which was formulated in 1972. Important part of our constitution which was কিনা কি বললাম যে formulated in 1972, এটা লিখো। স্যার সেন্টেন্স গুলি তো যে কোনো টেন্সে লেখা যাবে নাকি? এই আমার কথা কি লিখছিল, বাক্যটা কি লিখছিল বলো। The secularism is an important part of our constitution which was formulated in 1972. লেখা রাখো তিনটি বাক্যই মানে তিনটা বাক্যই ঠিক, কিন্তু নিচে দুইটাতে আঙ্গুরের রস মেশানো আছে। তিনটা বাক্য দেখলেই স্যার আমার বুঝবেন যে আমি কোন জাতের লোক। তাহলে আমি তোমারে রিকোয়েস্ট করে রাখলাম এই 10টা বাক্য মানে লেখা রাখো, এই লাল কলম দিয়ে পাশে লেখা রাখো, সেন্টেন্স মেকিং এ ইনশাল্লাহ 10-এ 10 পাবোই। লেখা রাখো, পাইতে হবে। এটা যদি মিস করো কষ্ট থাকবে অন্তরে, যে আমি বুঝতে পারছি কেন হবে বলো। আমি তোমার ক্লু আছে, বাক্য দেয়া আছে, আমি কেন মিস করবো সেটা বলো। সেন্টেন্স মেকিং এ আমি 10-এ 10 পাইতেই হবে এ যদি সেন্টেন্স মেকিং আছে। ওকে ডান, ঠিক আছে। ওকে, এখানে একটা কথা লেখা রেখো, ওই এইখানে যে কাজটা অবশ্যই আমরা মিস করি, পার্ট অফ, পার্ট অফ, তাই না? পার্ট অফ, এটা কিন্তু আন্ডারলাইন করে লেখা রাখো। যে শব্দ দিয়ে বাক্য তৈরি করবো সেটা নিচে আন্ডারলাইন করে রাখবো, লেখা রেখো। বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখা রেখো, যে শব্দ দিয়ে বিশেষ দ্রষ্টব্য, যে শব্দ দিয়ে বাক্য তৈরি করব তার নিচে আন্ডারলাইন কর। কি লিখছো? যে স্যার শব্দ দিয়ে শেষের বাক্য লাইনটা তৈরি বুঝতে করবো পারিনি তার স্যার, নিচে আন্ডারলাইন একটু কি আরেকবার যে বলা শব্দ, যাবে? যে শব্দ দিয়ে বাক্য তৈরি করব, যে শব্দ দিয়ে বাক্য তৈরি করব। স্যার আর এখানে কিন্তু ও এখানে লিখছে যে তিনটা সেকুলারিজম, বাক্য হ্যাঁ, সেকুলারিজম সেকুলারিজম লাইনটা is an important part. Secularism is an important part of our constitution, which was formulated in 1972. কি বলছি বলো। স্যার সাউন্ড চলে গেছে। স্যার মেবি মিউটে আছেন। ও কি বলতেছিলাম বলো একটু। যে শব্দ দিয়ে বাক্য তৈরি করব তার নিচে আন্ডারলাইন করব। তাও একটা লিখে রেখো, জয়েনিং সেন্টেন্সের কনজাংশন গুলো নিচে আন্ডারলাইন করে রাখবো। এটা কিন্তু আন্ডারলাইন না করলে জয়েনিং সেন্টেন্সের কনজাংশন গুলো নিচে আন্ডারলাইন করে রাখবো, লেখা রাখো। আনলে খুব ডিসগাস্টিং, মানে মেজাজ গরম হয়ে যায় তোমার। জয়েনিং সেন্টেন্সের কনজাংশন গুলো নিচে আন্ডারলাইন করে রাখবো। কি লিখছো বলো। কি লিখতেছেন বলো। জয়েনিং সেন্টেন্সের কনজাংশন গুলোর নিচে আন্ডারলাইন করে রাখবো। ওকে, একটা কথা লিখে রাখো, সেলফ সাজেশন একটা, এখানে একটু এই পয়েন্ট, সেলফ সাজেশন স্ট্যান্ডার্ড লেখা রাখো। স্ট্যান্ডার্ড বাক্য তৈরির জন্য, স্ট্যান্ডার্ড বাক্য তৈরির জন্য কিছু
স্পেশাল কাঠামো আগে বাসায় প্র্যাকটিস করে যাব। স্ট্যান্ডার্ড বাক্য তৈরির জন্য জন্য আগেই কিছু স্পেশাল স্পেশাল SPECIAL স্পেশাল সেন্টেন্স স্ট্রাকচার STRUCTURE কি করবো বলো? তৈরি করে রাখবো। উম, মানে স্ট্যান্ডার্ড বাক্য তৈরির জন্য আগেই কিছু স্পেশাল সেন্টেন্স স্ট্রাকচার প্রস্তুত করে রাখবো। এবার বলবা যে আমার ইয়াটা কি, এটা কেমন আবার প্রস্তুত করে রাখবো, যেমন রাখবো যেমন দিয়ে লেখা রাখো। যেমন আমি একটা শীট তোমার দিয়ে দেবো, এটা দিয়ে তুমি দেখো যেমন দিয়ে লিখে একটু। যেমন আমি একটু বের করে আনি, 1 মিনিট, আমার 30 সেকেন্ড সময় দাও। শেয়ার করতেছি। ওকে দেখো, দেখো দাঁড়াও, এটা হলো শেয়ার করি। হুম, যেমন দেখো, দেখা যাচ্ছে জি স্যার। কি ওয়েল ফর্ম সেন্টেন্স ইউজিং ডিফারেন্ট স্পেশাল স্ট্রাকচার। ওকে, যেমন ধরো আমি একটা বাক্য তৈরি করতে পারি ইনভার্সন ব্যবহার করে। ইনভার্সন মানে বুঝছো কিনা? তার নেগেটিভের মতো থাকে, এই হ্যাঁ ওই যে, ইন্টারোগেটিভের মতো হ্যাঁ থাকে। নট অনলি লিটল, কিছু কিছু অ্যাডভার্ব বাক্য থাকলে সাবজেক্টিভ পূর্বে অক্সিলিয়ারি বসানো হয়ে যায়। তারপর দেখো অ্যাপোজিটিভ ফ্রেজ, 3000, বাক্যটা হলো 3000 ওপেন সিক অটোনমি। তাহলে আমি 3000-এর পজিশন ব্যাখ্যা দিয়ে দিলাম এখানে অ্যাপোজিটিভ ব্যবহার করা। বিষয়টা বুঝছো কিনা? মাই ফ্রেন্ড এন এক্সপেরিয়েন্স পাইলট ওভার টু ফ্লাই। তারপরে তোমার কি পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং দিয়ে একটা ব্যবহার করতে চেষ্টা করবাই। হ্যাভিংটা খুবই খুবই ইফেক্টিভ, খুবই স্ট্যান্ডার্ড একটা বাক্য। হ্যাভিং রিসিভ পজিটিভ ফিডব্যাক, এটা আমি বিভিন্ন বিজনেসে কিভাবে ব্যবহার করা যেটা দেখানোর চেষ্টা করছি। তারপরে প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশন, আমরা চাইলে এই যে তোমার কি ওই যে মাঝখানে যে তোমার আহ, ব্যাখ্যামূলক আর কি, এটা অ্যাজ লাইক অ্যাজ কেজ ইন পজিশনের মতোই আর কি, কোন একটা শব্দ দিয়ে ব্যাখ্যা করে দেওয়া মাঝখানে। অন দা আদার হ্যান্ড এখানে ব্যবহার করলাম। ওকে, রিলেটিভ ক্লজ ব্যবহার করে, এটা খুব রিলেটিভ ক্লজ ব্যবহার করে। তারপরে হলো তোমার কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করতে পারি, কিছুটা কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করতে পারি, কম্পাউন্ড সেন্টেন্স ইউজিং সেমিকোলন ব্যবহার করতে পারি। তারপরে জিরান ফ্রেজ ব্যবহার করতে পারি, প্যারালাল স্ট্রাকচার ব্যবহার করতে পারি। কিভাবে কিভাবে ব্যবহার করতে পারি? ইফ কন্ডিশনাল দিয়ে একটা ব্যবহার করতে পারো। মোটামুটি 10টা সেন্টেন্সের কাঠামো 10 রকম করার চেষ্টা করব। একটা অ্যাক্টিভ ভয়েসে নিলাম, একটা প্যাসিভ ভয়েসে নিলাম। আমি কি আমার কথা বুঝতে পারছি? আমি সেটা দিয়ে দেবো। তোমরা কি আমার জি মেসেজ স্যার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝছি। ওকে, মানে মুদ্রা কথা হলো আমি এখানে সেন্টেন্স মেকিং আসুক, আমি অবশ্যই এটাতে এই ইয়ে তৈরি করবো। ওকে, ডান ডান। হ্যাঁ, রেডি? তোমার কি আমার কথা ঠিক আছে তো? জি স্যার। নোট কত হবে? 4। নোট 4। স্যার সেলফ সাজেশনটা একটু লিখেন। সেলফ সাজেশনটা হলো কি, একদম বলো সেলফ সাজেশনটা কি বলছি? স্ট্যান্ডার্ড বাক্য তৈরির জন্য আগেই কিছু স্পেশাল সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করে রাখতে হবে। হ্যাঁ, আম, এবং ওই যেমন যেমন কিছু হেভিং প্লাস হেভিং দিয়ে করবো, প্যারা করবো, কি মানে কেজিনা পজিশন ব্যবহার করবো, বুঝছো না? ওকে, নোট 4। নোট 4, উত্তর লেখার সময়
উত্তর লেখার সময় প্লেজারিজম, এটা প্লেজারিজম বানানো হয়েছে কিনা, বাংলা হচ্ছে কি? চৌর্য কুম্ভিলক বৃত্তি। হুম, কুম্ভিলক বৃত্তি, প্যাসেজ লেখার সময় কুম্ভিলক বৃত্তি। হ্যাঁ, সিম্পলে ক্লাসে পরে কুম্ভিলক বৃত্তি পুরোপুরি ভাবে পরিহার করতে হবে, সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে, সম্পূর্ণ রূপে এড়িয়ে চলতে হবে, এড়িয়ে যেতে হবে। আচ্ছা, এটা তো আমরা আগে বলছি। অর্থাৎ এটা মনে রাখবে, ভেরি সেন্সিটিভ, অর্থাৎ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রশ্ন উত্তরেই এড়িয়ে বলতে হবে, এর পূর্বেরটা কি লিখছেন? সম্পূর্ণরূপে আর কি, কোনো প্রশ্ন, কোনো ধরনের প্রশ্নের উত্তরেই প্যাসেজ থেকে হুবহু কোনো লাইন কপি করা যাবে না। প্রশ্নের উত্তরেই থেকে হুবহু কোনো লাইন কপি করা যাবে না। আচ্ছা, এটা আমরা যাবে না, বলো মানে আমরা সাধারণত, আমি আগে সামারির ক্লাসে বলছি কোন কোন জায়গার মধ্যে আমরা ইয়ে করি, ইয়ে করি মানে তোমার 4 জায়গায় সাধারণত প্যারাফ্রেজিং এর, সরি, ইয়ার সুযোগ আছে। 4 জায়গায় বেশি ইয়ে করা যায়, বলো কোন কোন 4 জায়গায় আমরা বেশি চুরি করার বেশি সম্ভাবনা আশঙ্কা আছে, বলো 4টা জায়গায় কি কি? 4 জায়গায় আমরা মানে কপি করার আশঙ্কা থাকে, কোন 4 জায়গায় বলো? সামারি। দাঁড়াও, এইটা বলো কোন ধরনের প্রশ্ন উত্তরে এটা হলো তথা, এটা হলো কি থিমেটিক কোশ্চেনে চুরি করার আশঙ্কা থাকে, থিমেটিক কোশ্চেন। তারপরে আর কোনটা? সামারি। আর কোথায় বলো তো? লেটার টু লেটার। এডিটর, আর একটা কিনা সেন্টেন্স মেকিং। কথা বলছো? আচ্ছা, এবার আসো, এবার একটু আসো। আহ প্রথম প্রশ্নটা যদি এরকম থাকে যে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, এই প্রশ্ন যদি থাকে, নোট 5, নোট 5 না, নোট 5 জি স্যার। লেখো বিসিএস পরীক্ষায় আমার 30টা সেকেন্ড সময় দেবো, কান্না করছি। স্যার, থিমেটিক কোশ্চেন, সামারি, লেটার টু এডিটর, আর একটা টপিকের কথা বলছিলেন। সেন্টেন্স মেকিং। স্যার আপনি মিউট আছেন। সরি, বিসিএস পরীক্ষার থিমেটিক কোশ্চেনের প্রথম প্রশ্নটি যদি
হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট? হোয়াট ইজ দ্য প্যাসেজ, PASSAG, প্যাসেজ অ্যাবাউট, বুঝছো কিনা? টাইপের হয়ে থাকে। আহ, বুঝছো কিনা? আহ, প্রশ্নটি হোয়াট, আচ্ছা দাঁড়াও, হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, এবং শেষ প্রশ্নটা আচ্ছা দাঁড়াও, এবং শেষ প্রশ্ন, শেষ প্রশ্নটা কি থাকে বলো? শেষ প্রশ্ন অনেক সময় কি থাকে বলো? হোয়াট কি ইজ কি দ্য টাইটেল বলতেছি? অফ দ্য প্যাসেজ? টাইটেল। হ্যাঁ, শেষ প্রশ্ন টাইটেল। আচ্ছা, টাইটেল জানতে চাও? হ্যাঁ, প্রশ্নটি সম্পর্কে হয়ে থাকে, হ্যাঁ সম্পর্কে হয়ে থাকে, কথা শুনি, সম্পর্কে হয়ে থাকে, হয়ে থাকে থাকে। তাহলে কোথা থেকে আমরা ইয়াটা করবো বলো, আইডিয়াটা কোথা থেকে নেবো বলো? তাহলে কোথা থেকে ধারণা পেতে পারো? হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া মাই মাইন্ড? লেটার টু এডিটোরিয়াল। তাহলে তাহলে সে সম্পর্কে লেটার টু এডিটরের ধারণা পেয়ে যেতে পারে, তাই না? সে সম্পর্কে, দাঁড়াও, এখানে জরুরি কথা আছে, সে সম্পর্কে লেটার টু এডিটর প্রশ্নে, এডিটর প্রশ্নে ধারণা পাওয়া যেতে পারে, পাওয়া যেতে পারে। খুব সাবধানে এখানে একটা কথা, যেতে পারে। তাহলে এটা কি হুবহু অবিকল ইয়া লিখবা? আহ, হুবহু কি লিখে ফেলবা? তবে কোনো অবস্থাতেই হুবহু বা অবিকল শব্দ চয়নে লিখবো না, কোনো অবস্থাতেই হুবহু বা অবিকল শব্দ চয়নে লিখবো না, লিখবো না। আচ্ছা, কি করে লিখবা বলো? মানে আইডিয়া নিয়ে নিয়ে লিখবো। আচ্ছা, এখন আমার, এটা তো গতানুগতিক কথা, এবার আসো প্রথম প্রশ্নটি, প্রথম, তবে প্রথম প্রশ্নটি, প্রথম প্রশ্নটি যদি এমনটা হয় তাহলে উত্তর কিভাবে লিখবা? প্রথম প্রশ্নটি যদি, প্রথম প্রশ্নটি যদি হোয়াট ইজ দ্য, খুব মনোযোগ দিয়ে শুনে, আবার আমার মূল পয়েন্ট আসছি, হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট হয়ে থাকে, অ্যাবাউট হয়ে থাকে, তাহলে উত্তরটি, হম, তাহলে, তাহলে উত্তরটি নিম্নরূপ হবে। তাহলে উত্তরটা কেমন হবে আমি একটু বলতেছি। ধরো হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, এটা তোমরা বলো আগে তোমাদের আইডিয়া নিয়ে, হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট হলে তুমি কিভাবে উত্তর লিখতে চাও, এখন আমার বলো। স্যার আগে নিজে পড়ে, পড়ার পরে হুম, ওইটা মানে বুঝার পরে হচ্ছে একটা নিজের মতো করে লিখে দেওয়া আর কি, 2-3 লাইন দুইটা এরকম আশঙ্কা। কিছু বা আচ্ছা কয়েক লাইন এবার, যেটা। হ্যাঁ এটা নিয়ে কিন্তু দেখো যে আমি একটা ইউনিক আইডিয়া দিতেছি। আচ্ছা, তার হোয়াট ইজ দ্য, ওইটা বাদে পরবর্তী এটা পরে বলতেছি, দাঁড়াও, ওইটা বাদ দিয়ে পরে ইয়ে করবো, উত্তরটাকে কিভাবে সাজাবো দেখতেছি। হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট হয়ে থাকে, তাহলে প্রথমে মূল বক্তব্য, আহ, তাহলে দাঁড়াও আমি বলে রাখি, হয়ে থাকে তাহলে উত্তরটি এভাবে, উত্তরটি যেভাবে সাজানো যেতে পারে এভাবে লিখি নাকি? তাহলে উত্তরটি যেভাবে সাজানো যেতে পারে, এবার এটা শুনুন, উত্তরটি, উত্তরটি যেভাবে সাজানো যেতে পারে, লেখা যেতে পারে, শোনো, যেতে পারে। এবার একটু এই, এটার উত্তরটা দেখাই। আচ্ছা, আনসার লিখো। আনসার দেখো, দিস আনসার, হ্যাঁ
আনসার লিখতেছি। কোন প্রশ্ন উত্তর? What is the passage of প্রথম প্রশ্নের উত্তর। দিস প্যাসেজ basically centers on অথবা is about ড্যাশ। ড্যাশ মানে কি বলো? এটা ইয়ে বলো, about অ্যাবাউট কি বলো? ড্যাশ দ্বারা তার বিকট টেকনিক্যাল পেরিল এন্ড ওই যে যেটা ড্যাশ environment, ই করতেছে, তাই না? তাই না? ক্লাইমেট চেঞ্জ। ড্যাশ যেটাই থাকুক, ইমপ্লিমেন্টেশন অফ বাংলাদেশ ডেল্টা প্ল্যান, এরকম বুঝছো কিনা? ওকে, তা দেশের এরপরে জায়গায় সাবজেক্ট টুকু দাঁড়া শোনো, এরপর শুনে নিও আগে। ফুল স্টপ কি এটা বলতে পারি? ধরো আমি একটা বলো, ওই যে প্রসপেক্ট এন্ড prospect and অফ ব্লু ইকোনমি। problems of ধরো ইকোট্যুরিজম দিলাম বা ব্লু ইকোনমি। প্রসপেক্ট এন্ড কি বলো? চ্যালেঞ্জেস চ্যালেঞ্জেস দেওয়া যেতে পারে। অফ ব্লু ইকোনমি। ওকে, মানলাম। ব্লু ইকোনমি খুব সুন্দর কিন্তু, ইকোনমি। ওকে দিলাম, এটা প্রথম লাইন লিখলাম। রিসাইড দাঁড়াও, রিসাইড দাঁড়াও, রিসাইড হ্যাঁ, রিসাইড কি some of the most vital key points, the most vital key points covered in the passage are in the PASSAG passage are। মনে রাখবা, কখনোই কিন্তু এই প্রশ্নের উত্তর এক বাক্যে কখনোই হবে না। খুব মনোযোগ দিয়ে কথা শুনতে থাকো। হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট এর প্রশ্নের উত্তর এক বাক্যে লেখার কোনো স্কোপে নাই। আমি আমার ব্যাখ্যাটা শেষ করতে দাও। এইভাবে লিখতে পারি, অথবা কি লিখছে 1 2 3 আমি বলতেছি, অথবা অথবা এইভাবে শুরু করা যেতে পারে, অথবা এভাবে শুরু করা যেতে পারে। একজন বলো কি লিখছো এই পর্যন্ত, এই অংশটাতে কি লিখছো বলো, লিখে ফেলতেছি। this passage basically centered on about prospect সেন্টার অন অথবা and ইজ, challenge. সেন্টার অন অথবা ইজ অ্যাবাউট, বুঝছি কিনা? দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট অথবা দ্য প্যাসেজ বেসিক্যালি সেন্টার অন, এটা হ্যাঁ। ওকে, তারপরে Besides, some of the most vital key points covered in the passage are ওই এই যে আমরা 1 2 3 4 দিয়ে লিখবো আমি আমার মূল বক্তব্য হলো, একটা প্যাসেজে দুই ধরনের আইডিয়া থাকে, একটা হলো মেইন আইডিয়া আর একটা হলো সাপোর্টিং আইডিয়া। একজন রিপিট করো কি বলছি। একটা প্যাসেজে মূলত দুইটি আইডিয়া থাকে, একটা হচ্ছে মেইন আইডিয়া আর একটা হচ্ছে একটু পরে লিখতেছি না, আচ্ছা হ্যাঁ এবার আসো। অথবা তুমি উত্তরটা এবার শুরু করতে পারতো, হোয়াট দ্য প্যাসেজ predominantly centers on predominantly centers on deals with focus on is কিনা লিখছিলাম? prospects and challenges of blue economy. blue economy. ওকে,
ইকোনমি। এরপরে তুমি যে কথা, এটা হলো মূল বাক্যটা লিখছো, মূল আইডিয়াটা। এরপরে যে কথাটা লিখবা, টু রোবাস্টলি, ROBOUSTLY, প্রেজেন্ট, রোবাস্টলি বানান কি ROBUST, তাই না? বিইউই হবে। হ্যাঁ BU, হ্যাঁ BUST, LY, প্রবল ভাবে আর কি। প্রেজেন্ট the core content, core content of the passage, PASSAG, to robustly present the core content of the passage, several SEVERL, several exclusive facts, FACTS, facts অথবা points are also simultaneously, বানান কি simultaneously, SIMUL, MOUS হবে তো। না SIMUL, TAN, NEUS LY NE স্যার। EUSLY, দেখো তো simultaneously। জি স্যার ঠিক ঠিক আছে আছে স্যার। হ্যাঁ, presented অথবা presented অথবা demonstrated, DEMO, demonstrated, TRATED, demonstrated in the demonstrated in a very coherent way, in a very coherent way, very coherent way, there, মানে তো এরপরে দেয়ার এর পরে কি লিখলা বলো? দেয়ার কি, ওই যে থেকে দেয়ার পাবো। পয়েন্ট 1 গুলো 2 3 4, এই 4টা পয়েন্ট এভাবে লিখবো, মানে দেয়ার এর পরে স্যার তোমার ওই এই যে ক্ষেত্রে হ্যাঁ প্রথম বাক্যে যে ভার্ব ইউজ করব পরের বাক্যেও কি তাই হ্যাঁ, এটা করতে এটাও হবে আসতেছে, নাকি? এটাও আমি আসতেছি, এটাও আসতেছে সামনে, পয়েন্ট আগে কিভাবে লিখবো। এখন আমার প্রশ্ন হলো কেন এইভাবে লিখবো, কেন এভাবে লিখবো, কেন এভাবে লিখবো, একই পয়েন্টে লিখবো, কেন এভাবে লিখবো বলো কেন। লেখা রাখো, কারণ একটি প্যাসেজে 2 ধরনের আইডিয়া থাকে। ও, এই লাইনটা কি লিখছিল, হোয়াট দ্য প্যাসেজ প্রিডোমিনেন্টলি ফোকাসেস অন, এটা কিন্তু পরীক্ষার হলে লিখে যদি আসে, হোয়াট দ্য প্যাসেজ প্রিডোমিনেন্টলি, ভেরি নাইস শব্দ চয়ন। তাহলে হ্যাঁ, হোয়াট দ্য প্যাসেজ প্রিডোমিনেন্টলি ফোকাসেস অন ইজ, তাহলে এটা আর কি, যে দ্য ইমপ্লিমেন্টেশন অফ ব্লু ইকোনমি, দ্য ইমপ্লিমেন্টেশন অফ কি বলো ডেল্টা প্ল্যান, এরকম দেওয়া হয়েছে। তারপরে স্যার টু ফোকাস অন রোবাস্টলি, এখানে হ্যাঁ ইয়েস হবে। দেখো তো, ও হ্যাঁ ও ফোকাসেস, তাই না? ফোকাসেস ইয়েস হবে। হ্যাঁ ঠিক আছে, ইয়েস, ফোকাসেস অন, সেন্টারস অন, ডিলস উইথ, হ্যাঁ ওকে দেখে দাও, ইজ দ্য অ্যাড্রেস। তারপরে টু রোবাস্টলি মানে কি, তীব্রভাবে। তীব্রভাবে, টু রোবাস্টলি দৃঢ় প্রেজেন্ট দ্য কোর কন্টেন্ট অফ দ্য প্যাসেজ, সেভারাল এক্সক্লুসিভ পয়েন্টস বা ফ্যাক্টস আর অলসো সাইমultaneously প্রেজেন্টেড ইন এ ভেরি কোহেরেন্ট ওয়ে। যে এই প্যাসেজের মূল বিষয় হলো কিনা প্রসপেক্ট এন্ড চ্যালেঞ্জেস অফ ব্লু ইকোনমি। এইটাকে এছাড়াও হ্যাঁ বুঝছো কিনা, এই প্যাসেজের এই পয়েন্টটাকে শক্তিশালী ভাবে আরো প্রবল ভাবে উপস্থাপন করার জন্য আরো কতগুলো পয়েন্ট এখানে, কতগুলো মূল বক্তব্য, কতগুলো মূল বিষয় কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে এই প্যাসেজের মধ্যে। 1 2 3 4 দিয়ে দিবা, বলতেছি তুমি এটাও দিবা কিভাবে একটু পরে বলতেছি। কেন এইভাবে লিখবো, কারণ একটি প্যাসেজে কয় ধরনের আইডিয়া থাকে বলো? 2 ধরনের। 1 নম্বরে লেখা রাখো মেইন আইডিয়া, মেইন অথবা প্রিন্সিপাল আইডিয়া বলা হয়,
প্রিন্সিপিয়াল, প্রিন্সিপাল আইডিয়া। আর 2 নম্বরে কি থাকে বলো? সাবঅর্ডিনেট। সাপোর্টিং, সাপোর্টিং, সাপোর্টিং আইডিয়া অথবা আইডিয়াল। তুমি কি কথা বুঝতে পারছি? এবার বলবা, এখন বলো সাপোর্টিং আইডিয়া যে বাকিগুলা তুমি কেমনে লিখবা বলো প্রথমে, কারোর বুদ্ধি আছে কিনা বলো। লেখা রাখো সূক্ষ্ম কৌশল, সূক্ষ্ম কৌশল। আমি কিন্তু হাতে কলমে আগামী ক্লাসে দেখাবো, যে দেখবা যে থিমেটিক মুখস্থ গুলো কোশ্চেনের কিভাবে। কি পয়েন্ট থেকে লেখা যাবে স্যার? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, এই তো মাসাল্লাহ বুদ্ধি হয়ে গেছে। হ্যাঁ, লেখা রাখো সূক্ষ্ম কৌশল, সূক্ষ্ম কৌশল। অনেক সময়, অনেক সময়, অনেক সময় কি প্রায় থিমেটিক কিউইএসএন কোশ্চেন এর বি থেকে আই নম্বর পর্যন্ত প্রশ্নগুলো, বি থেকে আই নম্বর পর্যন্ত প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়লে, ভালোভাবে পড়লে একাধিক সাপোর্টিং আইডিয়া খুঁজে পাওয়া যাবে। বেশ কিছু সাপোর্টিং আইডিয়া খুঁজে পাওয়া যাবে। আমার কথা কি বুঝতে পারছি আমি? জি স্যার। ওকে, তাহলে এটা হলো তোমরা এবার আমার বলো, প্রথম প্রশ্ন যদি হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট আসে, তাহলে আমরা কিভাবে লিখবো? স্যার তার হলে ওই আন্ডারলাইনের জায়গায় মেন থিমটা লিখবো। হ্যাঁ, প্রথমে প্রথমে আমরা তাহলে কয়টা আইডিয়া লাগবে সেটা আগে উত্তর বলো। দুইটা। দুইটা, স্যার কি কি? দুটো, একটা মেইন আইডিয়া, একটা দিস সাপোর্টিং আইডিয়া। প্যাসেজ বেসিক্যালি সেন্টার্ড অন হুম। অথবা ইজ অ্যাবাউট, আর হুম। দ্বিতীয়টা হচ্ছে না না হোয়াট না দি না, দ্বিতীয়টা প্যাসেজ না। প্রিডমিনেন্ট। না, এই দ্বিতীয়টা না, আরে এখানে একটাই, হয়তো ওই মানে প্রথমটা যে দিয়ে কোনো লিখতে পারো। একটা ফলো করবো আর কি স্যার। হ্যাঁ, যে কোনো একটা প্যাটার্ন, দুইটা প্যাটার্ন দেখাইলাম আর কি এখানে। হ্যাঁ, ওকে, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ। দ্বিতীয়টা স্মার্ট লেখা রাখো, দ্বিতীয়টাই সুন্দর। হোয়াট দ্য, দ্বিতীয়টা পড়ো আরেকবার। What the passage predominantly centers on, focuses on, deals with is the uh, ইজ দ্য ইমপ্লিমেন্টেশন অফ, মানে passage যেটা থাকে আর অনুসারে কি। আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, তারপরে To তারপরে টু। robustly নেক্সট স্যার, present the core content of the passage, several exclusive facts points are also simultaneously presented or demonstrated in ওকে, a very coherent way. They are দেয়া 1, 2, 1 2 3 4, 3. বুঝছো কিনা? 4। আর এগুলো আমরা 1 2 3 4, আমরা ওই যে থিমেটিক কোশ্চেনের ইয়াগুলো যদি ভালো করে একটু চর্চা করি, বুঝবো যে এটার ভিতরে এই প্যাসেজগুলো, এই পয়েন্ট গুলো নিয়ে বেশি আলোচনা করা হয়েছে। কথা ক্লিয়ার? হাতে কলমে প্র্যাকটিস করলে দেখবা। নোট কত? 6? নোট 6 না? প্রশ্নের টেন্স এবং স্ট্রাকচারের সাথে মিল রেখে উত্তর লেখা শুরু করা উচিত। প্রশ্নের টেন্স এবং স্ট্রাকচারের সাথে মিল রেখে, মিল রেখে উত্তর শুরু করা উচিত। আমি কি এই কথার ব্যাখ্যা লাগবে? উত্তরগুলো যথাসম্ভব বর্ণনামূলক লেখার চেষ্টা করব। চেষ্টা করব।
অন্তত 3 লাইনের কম নয়। দুটি প্রশ্নের উত্তরের মাঝে। স্যার হুম, স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার 5 নাম্বারের যদি কোশ্চেনের আনসার লিখতে হয় তখন স্যার কেমন বড় হওয়া উচিত? তখনও কি 3 লাইন লিখলেই ইনাফ? না না না, তখন তো আমি বললাম যে মানে 5 নম্বর যদি চলে আসে তাহলে 1 পেজ লিখতে হবে আচ্ছা, থ্যাংক ইউ স্যার। অন্তত। 10 নম্বরের কথা বলছি, যদি 10 নম্বর থাকে কি, হ্যাঁ। স্পষ্ট ও সুন্দর দেখায়। দেখাবে। আচ্ছা, আমার আগে বলো, মানে প্রশ্নের স্ট্রাকচার বুঝছো কিনা, স্ট্রাকচারের সাথে মিল রেখা উত্তর লেখা। মানে যেই টেন্স দেয়া আছে, যেই টেন্স দেয়া আছে সেই টেন্সের সাথে মিল রেখা আমরা উত্তরটা লিখবো। একটু পড়ে শোনো কি লিখছো, তোমার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আসছে 7। কি লিখছো একজন পড়ে শোনো। তার লাস্টের লাইনটা মুছছিল না। কি লিখছো এর আগে, এটা পড়ে শোনো। প্রশ্নের টেন্স ও স্ট্রাকচারের সাথে মিল রেখে উত্তর শুরু করা উচিত। উত্তরগুলো যথাসম্ভব বর্ণনামূলক লেখার চেষ্টা করব, অন্তত 3 লাইনের কম নয়। দুইটা প্রশ্নের উত্তরের মাঝে 2 লাইন গ্যাপ রাখলে স্পষ্ট ও সুন্দর দেখাবে। কিছু কিছু প্রশ্নের উত্তরে বিশেষত ওয়াই এবং ফরওয়ার্ড যুক্ত প্রশ্ন উত্তর, বিশেষত ওয়াই এবং ফরওয়ার্ড যুক্ত প্রশ্নের উত্তরে, প্রশ্নের উত্তরে বুলেট মার্ক অথবা রোমান হরফ। রোমান হরফ বুঝছো কিনা। রোমান হরফ বুঝছো কিনা। জি স্যার, বুঝতে পারছি। ব্যবহার করে পরে উত্তর লেখা যেতে পারে, লেখা যেতে পারে। লেখাটাকে পড়ে শোনো কি লিখছো। কিছু কিছু প্রশ্নের উত্তরে বিশেষত হোয়াই অথবা ফরওয়ার্ড যুক্ত প্রশ্নের উত্তরে বুলেট মার্ক ব্যবহার করে অথবা রোমান হরফ ব্যবহার করে উত্তর লেখা যেতে পারে। ওকে, আচ্ছা, এখন লেখা যেতে পারে বিশেষত ফ্রেজ আকারে বলে রাখলাম, মানে বাক্য আকারে ঠিক আছে, বিশেষত ফ্রেজ আকারে। আহ, মানে ফ্রেজ আকারে উত্তরগুলো ফ্রেজ আকারে লেখলে তোমার PHRAS ফ্রেজ আকারে। আচ্ছা, যেমন তোমারে বলি আমি, যেমন ধরো প্রশ্ন কি, যেমন যেমন লেখো, যেমন এই যে তোমার 45তম বিসিএস এ হোয়াট আর দ্য মেইন এইমস অফ ইকোট্যুরিজম, এটা কিভাবে লিখবো উত্তর বলো দেখি। আমরা এক বাক্যে লিখবো 46। এটা কি আমরা ঢালাও ভাবে লিখবো নাকি পয়েন্ট আকারে লিখবো। স্যার পয়েন্টটা করে নিন। স্যার পয়েন্ট। কিভাবে লিখবো, যেমন ধরো তাহলে ধরো আমি সংক্ষেপে যদি লিখি দ্য মেইন, দ্য মেইন আনসার, আমি একবার নমুনা উত্তর দিই, নমুনা উত্তর, নমুনা উত্তর। তাহলে দ্য মেইন
তাহলে আমি যেই প্রশ্ন যেই ধারায় আছে সেই ধারায় তো লিখবো নাকি? এম অফ ইকোট্যুরিজম, ইকো, KOURISM, ইকোট্যুরিজম ইনক্লুড, 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 অথবা তুমি আর লিখতে পারো, তাই না? আর, আর কিভাবে লিখতে পারো দেখো, আহ বুলেট মার কথা ভাইয়া 1 নম্বরে, ধরো প্রমোটিং, কি বলে ইকোট্যুরিজম প্রমোটিং কি, কি দেওয়া যেতে পারে? সাস্টেইনেবল ইকোনমিক ডেভেলপমেন্ট নাকি? সাস্টেইনেবল ইকোনমিক ডেভেলপমেন্ট, 2। এই প্রমোটিং কি স্মল লেটার না ক্যাপিটাল লেটার সেটা বলো। আরে স্মল ওই যে ইনক্লুডিং, ইনক্লুড দিয়ে তুমি যে এখানে ড্যাশ দিছো বা যেটা দিছো আর কি, ইনক্লুড এর পরে স্মল লেটার, যেহেতু একই বাক্যের অংশ। প্রিজার্ভিং ন্যাচারাল এনভায়রনমেন্ট, ন্যাচারাল NATURL, ন্যাচারাল এনভায়রনমেন্ট, ENVIRONMENT। আর কি আছে বলো? সাপোর্টিং, সাপোর্টিং কি বলো? সাপোর্টিং ট্যুরিজম উইদাউট ডিস্ট্রাকশন অফ ন্যাচারাল এরকম আছে, এনভায়রনমেন্ট। ধরো সাপোর্টিং লোকাল কমিউনিটিজ, লোকাল কমিউনিটিজ, তাই না? লোকাল কমিউনিটি, ফস্টারিং কালচারাল সেন্সিটিভিটি। এই আমার কথা কি, আমি কি বুঝতে পারছি? মানে এগুলারে আমরা কোনো অবস্থাতেই মানে ন্যারেটিভলি লিখবো না, আমরা পয়েন্ট আকারে লিখবো। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। ওকে। এরকম বহুত প্রশ্ন তুমি পাইবা রেগুলার। যেমন ধরো তোমার যদি বলি যে ওই যে প্রত্যেকটা বিসিএস এর মধ্যে এরকম প্রশ্ন পাইবা, মানে এই সবগুলো আমরা ইয়ে করে লিখবো। এখন আহ একটা কথা বলে রাখি, বুলেট একটা কথা লিখে রাখো, এই উত্তরগুলো কি হবে মানে পয়েন্ট আকারে, এটা নিয়ে আবার পাংচুয়েশন নিয়ে তোমরা আবার টেনশনে পড়বা। ওকে। বুলেট মার্কিং বা রোমান হরফে উত্তরগুলোর ক্ষেত্রে করা উত্তরগুলো, উত্তরগুলো, উত্তরগুলো কিভাবে লিখবা? বাক্যের অংশ থাকে, বাক্যের অংশ হিসাবে, বাক্যের অংশ হিসাবে লিখলে, লিখলে শুরুতে ক্যাপিটাল লেটার, বাক্যের অংশ হিসাবে ফ্রেজ আকারে লিখলে, লিখলে কি করবো বলো? ফ্রেজ আকারে লিখলে কিভাবে লিখবো? শুরুতে আর স্মল লেটার, স্মল লেটার। হ্যাঁ শুরুতে স্মল লেটার ব্যবহার করে, করে। আর বাক্য আকারে লিখলে শুরুতে ক্যাপিটাল লেটার ব্যবহার করে। লিখলে শুরুতে কিভাবে বলো? শুরুতে কি হবে? শুরুতে ক্যাপিটাল লেটার ব্যবহার করব। মনে রাখবা, লিখে রাখো, পয়েন্ট আকারে লিখলে পয়েন্ট আকারে লিখলে মানে কি সুবিধা? 1 নম্বরে
বাক্য লেখার প্রয়োজন হয়, মানে বাক্য লেখার তেমন প্রয়োজন হয় না, প্রয়োজন হয় না। উত্তরটি খুব সুন্দর দেখায়, খুব সুন্দর দেখায়। এবার তোমার একটা রেফারেন্স দেখাই। অনেকে বলবে যে ইয়াকার লিখছো কেন? রেফারেন্স এনসিটিভি, এনসিটিভি টেক্সট বুক। তোমার প্রশ্ন হতে পারে যে স্যার আপনি এগুলো কোন জায়গা থেকে বলতেছেন। ওকে, একটু আমারে 30 সেকেন্ড সময় দাও, আমি একটু একটা দলিল বের করে নেই, কারণ তুমি 2 দিন পরে আবার চাইবা। ওকে, আমি ইয়েতে যাচ্ছে। কারোর কাছে কি টেক্সট বইটা আছে কিনা? এই যে ইয়ার উম, তোমার 9-10-এর কোনো টেক্সট বই আছে? লার্নিং আউটকাম অংশটা, তোমরা কি লার্নিং আউটকাম দেখছো কেউ কখনো? জি স্যার, দেখছি দেখছি স্যার। কোথায় দেখছো? স্যার। আহ, আহ, আমি ট্রেনিং এ ছিলাম যে স্যার, কোন ট্রেনিং এর প্রাইমারি শিকন ফল থাকে স্যার, টিজিতে দেয়া আছে না? শিক্ষক সহায়িকাতে। হ্যাঁ, যে কোন শুরুতেই দেয়া থাকে স্যার, প্রথম পেজটাতে। প্রথম পেজটাতে তোমার এই যে দেখবা যে এনসিটিভির যে কোনো বই, আমার কাছে ডাউনলোড করা খুঁজে পাচ্ছি না। স্যার বই আহ, অনেক সময় থাকে না স্যার, শিক্ষক সহায়িকায় স্যার থাকে এটা। মানে বইয়ের মধ্যে শুরুতে প্রত্যেকটা বইয়ের মধ্যে বাই আফটার লার্নিং দ্য প্যাসেজ এরকম, বা বাই দ্য হ্যাঁ এন্ড হ্যাঁ অফ দ্য স্যার, লার্নিং, এরকম এরকম একটা লেখা থাকে, থাকে না? কিন্তু যেগুলো শিক্ষক সহায়িকা ওগুলোতে সরাসরি লার্নিং আউটকাম কি কি হবে ওগুলো সরাসরি পয়েন্ট থাকে, আকারে হ্যাঁ হ্যাঁ দেওয়া থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাক, আমি স্যার এরপর বাংলাদেশ আগে যে বইটা আছে ওখানে যে ইংলিশ ভার্সনটা আছে, ওই ইংলিশ ভার্সনের প্রথম পেজটাতেই দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে। হ্যাঁ প্রত্যেকটা ইয়াতে লেখা আছে আফটার উই হ্যাভ, ওইখানে লেখা আছে এরকম, দেখো তুমি এটা লেখানো, আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু, আমি একটা পুরো লেখানো প্লিজ করে এইভাবে লেখা আছে। এটা ডকুমেন্ট নাও, যে পয়েন্ট আকারে লিখলে কেন ভালো হয়। উত্তর অবশ্যই চেষ্টা করবে যেখানে পয়েন্ট দেওয়া যায়, যেমন যেমন নমুনা লেখো, যেমন এনসিটিভি থেকে নিতেছে আর কি, লার্নিং আউটকাম, শুরুতে লেখা থাকে লার্নিং আউটকাম, এরকম লেখা থাকে আউটকাম। দেখো বাক্যটা কিভাবে লেখা আছে, আফটার উই হ্যাভ, লিখো আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, হ্যাঁ, উই উইল বি এবল টু, এরপরে কিছু থাকে কিনা বলো, উই উইল বি এবল টু, এইখানে কোনো কিছু থাকে কিনা বলো। এখানে কিছু থাকে না। দেখো তোমার কারো কিছু বই থাকলে দেখো, এরপরে পয়েন্ট আছে এরকম 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 একটা এইভাবে দেয়া আছে, দেখো উই উইল বি এবল টু, এরকম কিছু দেয়া থাকে। টক অ্যাবাউট, ধরো টক অ্যাবাউট ইভেন্ট অ্যান্ড ফেস্টিভ্যাল, তারপরে আস আনসার, স্যার এটা আস ক্যান, অধ্যায়ের শুরুতেও লেখা থাকে। হ্যাঁ 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 স্যার এগুলো অধ্যায়ের শুরুতেও লেখা থাকে মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস ক্যান আনসার কোশ্চেন, তাই না? আনসার কোশ্চেন, তারপরে এরকম আর কি। উম, মানে এরকম ধরনের লেখা থাকে কিনা বলো, মানে তাহলে এখানে হলো যে বাক্যটা ছিল আফটার, আমি স্যারের জিজ্ঞেস করছিলাম যে স্যার এটা তো এক বাক্যে লেখা, কিন্তু পয়েন্ট আকারে লিখছেন কেন? এটা কিন্তু একটা বাক্য, আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু টক, টকটা কি নিচে আসার কথা নাকি এখানে থাকার কথা বলো?
তার উপরে যাওয়ার কথা। উপরে উপরে থাকার কথা, কিন্তু আমি পয়েন্ট আকারে লেখার মাধ্যমে কি বুঝাইতে চাইছি? তো কিওয়ার্ড গুলো আলাদা করা হলো। মানে ওই এই পয়েন্ট গুলো এখানে ফোকাস করা হয়েছে, এই জন্য পয়েন্ট আকারে লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলিল কি আমি বুঝতে পারছি কেউ? কারণ বইটা আমার কাছে নাই, সরি, দেখলে ইয়ে করে নিও। হ্যাঁ, ওকে। প্লাস কত নম্বর? নোট 8। নোট 8, তাহলে উত্তর পয়েন্ট আকারে লেখার দলিল কি পাইছো? জি না স্যার। বলো। ওকে, ডান। জি স্যার। প্লাস একদম সময় গণায় আসছে আমার। নোট 8, থিমেটিক কোশ্চেনের উত্তরগুলো ধারাবাহিকভাবে লেখা অবশ্যই প্রেস্টিজিয়াস। কোশ্চেনের উত্তরগুলো উত্তরগুলো ধারাবাহিকভাবে লেখা, এটা চেষ্টা করবে ধারাবাহিকভাবে লেখা, অবশ্যই প্রেস্টিজিয়াস। বা দক্ষতার পরিচয়, পরিচয়। তবে কথা আছে, তবে এবার শোনো তো, প্রথম প্রশ্নটি আমাদের কৌশল, আমাদের কৌশলটা কি বলো? স্যার প্রথম আপনি যে দুটো লেখার সিস্টেম করতেছেন। মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া, তাই না? জি স্যার। তৈরি করতে গেলে অনেক সময় লেগে যেতে পারে, করতে গেলে অনেক সময় লেগে যেতে পারে। যেতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে প্রয়োজনে উম, জায়গা খালি রেখে, প্রথম প্রশ্নটি লেখা যায় জায়গা খালি রেখে, মানে জায়গা, প্রয়োজনে পর্যাপ্ত জায়গা আর কি, পর্যাপ্ত পর্যাপ্ত জায়গা খালি রেখে, হ্যাঁ, বাকি প্রশ্নগুলোর উত্তর লিখে, বাকি, এটা আমার পরামর্শ, যদি হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট আসে আর কি, প্রশ্নগুলোর উত্তর লিখে, সবশেষে উত্তর লিখে সবশেষে কি করবো বলো? খালি জায়গায় প্রথম প্রশ্ন লিখবো, এটা হলো প্রশ্ন। খালি স্থানে প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট আর কি, প্যাসেজ অ্যাবাউট এর উত্তর লিখবো। এর উত্তর লিখবো। কেন আমি বলি, এটা আমার একটা ব্যক্তিগত, আমি স্টুডেন্টসের প্রশ্নের উত্তরগুলো লিখে দিই। ধরো হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, তুমি কি পুরা প্যাসেজ ভালো করে না পড়া এটা সম্পর্কে পুরা ইন ডিটেল কি তুমি আহ, উম, শুরুতে লিখতে পারবা বলো তো একটু? না স্যার লেখা জি না, যাবে না। না স্যার, এটা ভালো করে পড়ে নিতে হবে পুরাটা টেস্ট। হ্যাঁ, এই জন্য দেখো, এই আমি এসিউরেন্সের উত্তরগুলা করতে গিয়া দেখছি যে আমার কি হয়েছে বলো, মানে প্রথমে যে হোয়াট ইজ দ্য প্যাসেজ প্রথমে যা লিখছি, পুরো প্যাসেজ পড়ার পরে আমার কাছে মনে হয়েছে যে এটা আরো আরো একুরেট করে লেখা যেত। বুঝছো বিষয়টা? জি আচ্ছা, স্যার। জি এরপর, স্যার। হ্যাঁ, তারপরে স্যার কোনো এই একটা ক্ষেত্রে কথা যে লিখবে। দুইটা ইয়ে দেখাইলেন স্যার, বেটার কোনটা, মানে লেখার দ্বিতীয়টা পদ্ধতি? বেটার, দ্বিতীয়টা বেটার, ওই যে টু ওভাস্টলি যেটা দিচ্ছেন এটাতে সুন্দর হয়। আমি দেবকাতে ইয়েতে দেখবো। আচ্ছা, কোনো, এবার বলো, প্রশ্নে কি আমার মতামত দিতে পারবো কিনা, এটা একটা খুব ভাইটাল প্রশ্ন। নোট 9 লিখো, নোট 9। কোন প্রশ্নে আমার মন্তব্য জানতে চাওয়া হলে, লাস্ট আর একটা নোট আছে। কোন, এবার বলো, আমার মন্তব্য জানতে চাইছি, তাহলে কি করবো বলো? কোন প্রশ্নে আমার মন্তব্য জানতে চাওয়া হলে, নোট 9, এটাতে কি করবো বলো? কোন প্রশ্নে আমার মন্তব্য জানতে চাওয়া হলে,
জানতে চাওয়া হলে সরাসরি আই থিঙ্ক ডট ডট সরাসরি আই থিঙ্ক এভাবে, বুঝছো কিনা, এভাবে না লিখে, এভাবে না লিখে, না লিখে প্রথমে প্যাসেজে প্যাসেজ ডাবল এস এ জি প্যাসেজে প্রদত্ত প্রদত্ত অভিমতটি অভিমতটি আহ, উল্লেখ করে উল্লেখ করে পরে নিজের মত লিখবো, এরপরে নিজের মত উপস্থাপন করব, মত উপস্থাপন করব, উপস্থাপন করব, কথাটা আমি উত্তরটা সাজাই দেব। ধরো বললো যে ডু ইউ থিঙ্ক পিপল শুড ইউজ রিনিউয়েবল এনার্জি, তুমি বলবো যে হ্যাঁ, এই প্যাসেজের মধ্যে রিনিউয়েবল এনার্জির কথায় বলা হয়েছে, যুক্তি কথা বলা হয়েছে, অতএব আমি মনে করি। আচ্ছা, একটা কথা মনে করো, তবে আচ্ছা একটা স্টেটে লেখা রেখো, প্যাসেজে যদি, প্রশ্নে যদি অ্যাকর্ডিং টু প্যাসেজ লেখা থাকে, মনে রাখবো প্রশ্নে যদি প্রশ্নে যদি অ্যাকর্ডিং টু প্যাসেজ জাতীয় কিছু বলা থাকে, অ্যাকর্ডিং টু প্যাসেজ জাতীয় কথা বলা থাকলে, জাতীয় কিছু বলা থাকলে হলে উত্তর কোথা থেকে দিতে হবে? উত্তর প্যাসেজ থেকেই লিখতে হবে। তবে উন্মুক্তভাবে প্রশ্ন করা হলে, প্রশ্ন করা হলে প্রথমে এই উন্মুক্তভাবে প্রশ্ন করা হলে কি করবো বলো? প্রথমে প্যাসেজ পরে নিজের মত। প্রসেসের আলোকে আলোকে পরে প্রয়োজন মনে হলে নিজস্ব মন্তব্য, নিজস্ব বক্তব্য, এবং পরে নিজস্ব বক্তব্য, পরে আমার নিজস্ব মতামত, নিজস্ব বক্তব্য, পয়েন্ট উল্লেখ করব, লিখবো। ওকে, আর লাস্ট লেখা রেখো যে সর্বশেষ কথা হলো টাইটেল। টাইটেলটা কেমন হতে পারে? নোট 10 হলো টাইটেল, লাস্ট কথা। নোট 10, টাইটেলটা কিভাবে লিখতে পারো? টাইটেল লেখার কলা কৌশল, এটা আমরা ইয়েতে পড়ছি অলরেডি। টাইটেল কোথায় লিখতে পারি আমরা, বলো টাইটেলটা কিভাবে লিখতে পারি? আমরা তো বলছি ড্যাশ অফ ড্যাশ টাইটেল। হ্যাঁ, আমি একটা টাইটেলের একটা ইয়ে দিচ্ছি, দাঁড়াও আমি একটু, একটা মিনিট। টাইটেল যেভাবে লেখা যেতে পারে একটা স্ক্রিনশট দাও, আমরা দেখতেছি। স্যার নোট 9-এর একটা এক্সাম্পল দিলে ভালো হতো। দেবো সামনে, দাঁড়াও ইয়ে শেয়ার করি। হ্যাঁ, দেখো দাঁড়াও। হুম,
ওকে, একজন পড়ে শোনো আগে, পরে ইয়ে করো, আগে পড়ে শোনো টাইটেলটা কিভাবে লিখতে পারি। The title of passage many seems different to each reader. However, after reviewing the entire Reviewing, passage, reviewing right? the entire Reviewing. passage, a suitable title for this passage may be Implementation of the Bangladesh Delta Plan and Assessment. 2. I have এটা পড়ো, এটা come 3 নম্বর, এটা পড়ো 3 নম্বর এটা। If I asked to suggest an appropriate title after a thorough evaluation of a passage, না, different readers if asked to suggest an appropriate title after a thorough evaluation of a passage, different readers will consider the title from different perspectives. But after carefully scrutinizing, skimming, and scanning the whole passage, I think that the passage may be embellished or adorned with the following heading. এটা ভেরি নাইস, এটা লিখবা। স্যার 2 নম্বরের জন্য আসলেও এটাই 2 নম্বর 3 নম্বর মুখস্থ করে লিখে ফেলবা। 2 নম্বর না তো 3 নম্বরের জন্য আসলে, যত নম্বরের জন্য আসবে এটাই লিখবা, লিখে স্ক্রিনশট দিয়ে বা তুই কেন, এটা ইজ ভেরি নাইস। স্ক্রিনশট দিছো? জি স্যার। বড় করে দিও একটু। ওকে, আমি কি ক্লিয়ার? আগামী ক্লাস হাতে কলমে প্র্যাকটিস, আগামী ক্লাসে হাতে কলমে প্র্যাকটিস, ঠিক আছে? আগামী ক্লাসে হলো আমরা আমি কি একটা প্যাসেজ দিয়ে দেবো তোমাদেরকে এটা একটু প্র্যাকটিস করার জন্য? জি স্যার, দিয়ে দেন। একটু একটা অনুমান করে রেখো, তাহলে আমি এখনই দিয়ে দিলাম একটা প্যাসেজ, একটা পরে তুমি এটা উত্তরটা চেষ্টা করো আর কি লিখে আসার জন্য যতটুকু পারো, ঠিক আছে? জি স্যার। 3টা কাজ করো, সামারি লিখবা আর থিমেটিক কোশ্চেন লিখবা। ওকে, রবিবারে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জুমা নামাজের সময় স্যার, আপনার সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ, ফোন দিও, হোয়াটসঅ্যাপে দিয়ে রাখো, হোয়াটসঅ্যাপে মিস করে দিয়ে রাখো, আমি ব্যাক করবো। স্যার, আমি টেক্সট দিয়ে রেখেছি, আপনি মানে টেক্সট এন্ড মিসড কল। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। আল্লাহ হাফেজ, রবিবারে দেখা হচ্ছে। হ্যাঁ।